হ্যাঁ, তো এখানে আমাদের হুম, এখানে একটা ম্যাথস আছে সুদের। আমি শেষের দিকে এটা করছি, সেটা হচ্ছে যে এখানে বলছে দেখেন যে শতকরা বার্ষিক 3.3/4 হার সুদে কত টাকা আপনার হচ্ছে আহ, কত টাকা মানে 100 দিনে সুদে মূলে হচ্ছে আপনার 737 টাকা 50 পয়সা হবে। হ্যাঁ, 100 দিন মানে ব্যাপারটা কেমন না একটু। মানে এখানে দেখেন কয়েকটা বিষয় একসাথে আছে, আপনার ভালো করে খেয়াল করেন যে এখানে প্রথমে সুদের হারটাতে আপনাকে একটু কনফিউজ করতে পারে। এটা একটা পূর্ণ দেওয়া আছে, তো পূর্ণ যাই দেওয়া থাক, আমরা যে কাজটা করব পূর্ণটা ভাঙাবো। হ্যাঁ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই আহ, মানে 100 দিন, এইটা একটা সমস্যা। আর একটা সমস্যা আছে হচ্ছে আপনার এই যে আপনার এই কি বলে 737.50, এইটা একটা। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস আপনি যদি মানে ঠিক করতে পারেন তাহলে এটার সমাধানে আসা যাবে, মানে মাথা খারাপ হবে না আর কি। তো প্রথম কথা হচ্ছে যে এখানে বলছে আমাদের আহ, আহ, আমার তথ্যগুলো আমরা সাইডে আগে একটু লিখে নিই। হ্যাঁ, যেমন ধরেন প্রথমে আমরা আগে সুদের হারের কথায় আসি। সুদের হার ওনারা আমাদেরকে বলছে কত, 3.3/4 এত পার্সেন্ট। এটার অর্থ হচ্ছে 3 × 4 = 12 আর 3 × 15, 15/4%। ঠিক আছে, এটা বোঝায় এরকম 15/4%। আচ্ছা, এরপরে আমাদের একটা এ আছে হচ্ছে কি দিন মানে সময়। সময়টাতে আসি। সময়টা হচ্ছে কি করছে যে আমাদের একশো 100 দিন, 100 দিন মানে হচ্ছে আমরা 100 দিনটাকে কি বছর বানাবো। তাহলে 100কে আমরা 365 দিয়ে ভাগ করতে হবে। 365 দিনে বছর না, 365 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এটা আমরা এখানে একটু কাটাকাটি করে নিতে পারি, একটু সুবিধা হবে। এখানে ধরেন যদি আমরা এটা 5 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 20, আর 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 5 × 7 = 35, 3 × 5 = 15। মানে এটাকে আমরা বলতে পারি 20/73, তাই না? 73 বছর। আচ্ছা, হার আসো। আর আরেকটা জিনিস কি আমাদের এখানে বলছে যে হ্যাঁ, সুদ আসলে 737 টাকা হবে। সুদ এবং আসল যোগ করলে হবে 737 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে আসলটা ধরি। হুম, আসলটা হচ্ছে আসল আসলটা আমি এটা বীজগণিত দিয়ে করি, সহজ হবে। হ্যাঁ, আসলটা যদি X টাকা ধরি, তাহলে এখন সুদ আর সুদটা বের করি আগে। হ্যাঁ, সুদ। তাহলে সুদ কত টাকা হবে? সুদ বের করার নিয়ম কি? আসল গুণন হচ্ছে কি সুদের হার। সুদের হার কত? 15/4, এটা হচ্ছে সুদের হার, এত পার্সেন্ট। আর আপনার হচ্ছে বছর। বছর কত? বছর হচ্ছে 20/73। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বছর। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সুদটা বের করি এখান থেকে। তাহলে এখানে X × 15 হচ্ছে কত, 4। আর আপনার পার্সেন্ট উঠে দিলে নিচে হবে কত, 100, তাই না? 100। আর এখানে হচ্ছে আপনার 20/73। আচ্ছা, এইটা একটু কাটাকাটি করা যায় মনে হয়। এখানে 4 দিয়ে এটাকে কাটেন, এটা কাটলে হবে হচ্ছে আপনার 5, আর 5 দিয়ে এটা কাটলে হবে হচ্ছে 3। তাহলে আহ উপরে হচ্ছে আপনার 3, তাই না? উপরে থাকতেছে কত, 3 আর এক্স, আর নিচে থাকতেছে কত, 4 আর 73। তার মানে 3 × 4 = 12, 2 হাতে থাকলো আমার 1, তার সাথে 28 আর 1 29। এই টাকাটা হচ্ছে আমাদের সুদের টাকা। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? মানে আমরা হার বের করলাম, সময় বের করলাম, আসল ধরে নিলাম এবং সুদ বের করলাম। ঠিক আছে, এই পর্যন্ত কারো কনফিউশন আছে? আমাদের স্টেপগুলো খেয়াল করেন। প্রথমে হার, তারপর সময়, তারপর আমরা আসলটা ধরে নিলাম, তারপরে সুদটা বের করলাম। এখন আমাদের বলছে সুদ আসল মিলে 737 টাকা 50 পয়সা হবে।
তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো কি? প্রশ্ন মতে আমাদের আসল হচ্ছে এক্স টাকা, আর সুদ বের হলে যে কেবলই 3x প্লাস 292 টাকা, এই দুইটা যোগ করলে আপনার কত টাকা হবে? 737 টাকা, কত, 50 পয়সা, 50 পয়সা এইরকম হবে। ঠিক আছে, 737 টাকা 50 পয়সা। ক্লিয়ার বিষয়টা কি? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখান থেকে আমরা হচ্ছে, যদি হচ্ছে লসাগু করি তাহলে হবে 292 লসাগু হবে। 292 লসাগু হলে এটা 292x আর একটা এক্স, 200 মানে 93, 92 আর 395, 295 এক্স, এটা সমান সমান। আচ্ছা, এখানে যদি আপনি পয়েন্ট তুলে দেন তাহলে কত হবে? 737, 50, আর নিচে যাবে কত? 100, তাই না? 100। ওকে। আচ্ছা, এইটা এখন আমাদের কাটাকাটির বিষয়, এটা কাটাকাটি করলে আমাদের হচ্ছে। তো আমরা এখানে এগুলো মিশাই দিলাম, এই সাইডে এগুলো আমাদের আর দরকার হচ্ছে না। তো এখানে কাটাকাটি করার ক্ষেত্রে দেখেন আমরা কিভাবে করতে পারি। এখানে হচ্ছে এক্সটাকে রেখে দেই, এক্সটাকে রেখে দিলে এখানে 73750 গুণন হচ্ছে আমাদের 292। হুম। আর নিচে যাবে কত আমাদের? 100 গুণন 295। ওকে। তাহলে প্রথমে এই শূন্য ক্যান্সেল। তারপরে আপনার হচ্ছে 5 দিয়ে আমরা যদি কাটি তাহলে এটা হবে 5 2 10। আর এটা যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 1 কে 5, এখান থেকে 2 বের হবে। তাহলে হচ্ছে মানে 4 5 20, এখান থেকে 3 বের হবে। 5 7 35, এখান থেকে 2 বের হবে। 5 5 25। ঠিক আছে। আচ্ছা, এখন এই আপনার হচ্ছে আমরা এই 2 দিয়ে এটাকে কেটে ফেলতে পারি। 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? আমার 2 1 কে 2, 4 2 8, আর এখান থেকে 6 বের হবে। ঠিক আছে। আচ্ছা। হুম। এই কাটাকাটি বুঝতেছেন তো? কাটাকাটিতে কোনো সমস্যা? এই কাটাকাটিটা এখানে ঝামেলা। হ্যাঁ, কায়ুম বলেন। স্যার এখানে এক্সট্রা আবার আলাদা করে নিলেন কেন? ওটা তো ওই 295 সঙ্গে এক্সট্রা ছিল। হ্যাঁ, এক্স এর মানে যে বের করতে হবে না, ওই জন্য এক্সটাকে এক পাশে রেখে দিলাম। ওইটা তো গুণ অবস্থায় ছিল, তাই না স্যার? হ্যাঁ, গুণ অবস্থায় ছিল জন্য তো এই পাশে গুণ অবস্থায় রেখে দিছি, আর ওই পাশে যা ভাগ করে দিছি 295-কে। হ্যাঁ। আহ, জি এখন স্যার, আসেন ধন্যবাদ স্যার। এখানে আমরা এই কাটাকাটি গেল, এখন আসেন আবার 5 দিয়ে কাটতে হবে এটা। 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হবে? এটা 5, 5 4 5, 5 5 25, এখান থেকে 9, 5 9 45। আর এই 1445 5 দিয়ে কাটলে কত হবে? 5 2 10। ঠিক আছে, এখান থেকে 4 বের হবে। 5 9 45, এখান থেকে হচ্ছে আপনার 5 9 45 1 বের হবে। ঠিক আছে, এইটা। আচ্ছা, এখন যদি আমরা এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 250 হবে। এটা 291 হচ্ছে 5 হবে। আচ্ছা, তাহলে 5 আর 146 গুণ করলে 5 14 70, 700, আর 5 6 30, 730 টাকা। এই 730 টাকা হচ্ছে আপনার আসল। বুঝতে পারছেন বিষয়টা কি? এইটাকে এইভাবে ধীরে ধীরে করতে হয়। এইটা কিন্তু দেখে খুব একটা সহজ মনে হলেও এটা একটু পিকুলিয়ার টাইপের আছে। এই অঙ্কটা আপনার ওই যে কি বলে, ওই যে কর অঞ্চল আছে না, যেগুলা কর অঞ্চলে এটা খুব আসে, এই অঙ্কটা খুব আসে কর অঞ্চলে। হুম। এরকম আরেকটা অঙ্ক দেখাবো আমি, ওইটাও কর অঞ্চলে খুবই আসে। কর অঞ্চলে যারা পরীক্ষা দিবেন ওইটা ভালোভাবে চেক আউট করবেন। হ্যাঁ, কায়ম। হ্যাঁ, কায়ম বলেন। কায়ম, আপনি আনমিউট করেন। রুহুল আমিন। স্যার প্রশ্ন করছিলাম আগে। হ্যাঁ, রুহুল আমিন। হ্যাঁ, স্যার কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। রুহুল আমিন, বলেন, শুনতে পাচ্ছি তো। আচ্ছা, রাকিবুল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, স্যার এই অঙ্কটা যদি আমরা 100 টাকার 365 দিনের সুদ এইভাবে যদি করি তাহলে কি সহজ হবে অঙ্কটা? 100 টাকা 365 দিনের সুদ। হ্যাঁ, একশো আহ, একশো দিনের সুদ তো আমরা প্রথমে বাই করে নেব। তারপরে যে টাকা সুদটা বের হবে তারপরে আমরা সুদ সুদ এবং সুদ আসল যোগ করে নিয়ে তারপর সুদ আসলে এত টাকা হলে
এর আগে আপনার এরকম নিয়মের অঙ্ক হ্যাঁ শিখাইছেন স্যার। হ্যাঁ, হবে হবে হবে, একই অঙ্ক হবে, একই হবে, প্রসেসটা ওই একই হবে, মানে এর থেকে আর একটু সময় বেশি লাগবে আর কি, তবে হবে। হ্যাঁ, আপনি যেটা বলছেন হবে। তবে এইভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে করেন, আমি যেভাবে শেখালাম, তাহলে আপনার ভুল হওয়ার চান্সটা কমে যাবে। আচ্ছা, আপনার নাম কি? 7, 8, 9 দিয়ে আপনি আছেন, এটার আপনার নাম কি? আপনি বলেন, কথা শুনতে পাচ্ছি তো। হুম, নিবন্ধন বলছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার নিবন্ধন আমি 26 নম্বর অঙ্কের উত্তরটা সম্ভবত ভুল আছে কিনা 26? এটা একটু দেখছেন যে কোন শহরের বর্তমান জনসংখ্যা 10 লক্ষ। জি জি। আচ্ছা, আমি 26 নম্বরে যাচ্ছি। হ্যাঁ, আমি এটা শেষ করে 26 নম্বরে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আসেন, তারপরে হচ্ছে এইটা, এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এইটা কিন্তু হচ্ছে আপনার আগের অঙ্কেরই প্রতিরূপ। হ্যাঁ, একই রকম। এখানে কিন্তু আপনার খালি তফাৎটা কোথায়? সুদের হার ঠিক আছে, খালি সময়টা এখানে চেঞ্জ হয়েছে, সময়টা। আর তারপরে আমি অঙ্কটা করে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে হচ্ছে আহ, মানে আমাদের আসলটা আমরা ধরে নিই। হ্যাঁ, আসলটা আমি ধরলাম হচ্ছে X টাকা, X টাকা। তাহলে সুদটা কত হবে? সুদটা বের করতে হবে। সুদ কিভাবে বের করে? আসল গুণন হচ্ছে সুদের হার, সুদের হার 6.5%। 6.5 মানে একবারে পূর্ণ ভাঙায় লিখি আমি। হ্যাঁ, আমি বা 6 দোকানে 12 আর একে 13, অর্থাৎ 13/2%। পার্সেন্ট হলে এখানে পার্সেন্ট, তাহলে পার্সেন্ট হলে নিচে কত হবে? 100। তাই না? একবারে লিখে ফেললাম, এটা আপনাদের বোঝার কথা, অসুবিধা নেই। এরপরে বলছে 3 বছর 4 মাস, এটা আপনি কিভাবে লিখবেন? এটা লিখবেন এইভাবে, 3 বছর 4 মাস মানে 4, আর বছরের হচ্ছে 12 মাস, এভাবে লিখবেন। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা কি? মানে 3 বছর আর 4 মাসকে 4/12 এভাবে লিখবেন। তাহলে এখানে আমরা একটু কাটাকাটি করি, এখানে কাটাকাটি করলে কত হবে? এটা ধরেন হচ্ছে এক্স গুণন এটা 13, 13 বাই হচ্ছে এখানে 200, আর এখানে কত হচ্ছে আপনার 3 3 বারং 36, 40, 40/12। ঠিক আছে? তাহলে এইটা দিয়ে এটা কেটে দিলে 5 হবে। তাহলে আপনার উপরে হচ্ছে 13x, আর নিচে হচ্ছে কত? 60। হ্যাঁ, এটা, এটা গেল সুদ। এখন বলছে সুদ আসল মিলে হবে 788 টাকা। তার মানে আমরা প্রশ্ন মতে কি লিখবো? আসল এই টাকা আর সুদ হচ্ছে এই টাকা। এই দুইটা যোগ করলে, এই দুইটা যোগ করলে হবে 788 টাকা, 88 টাকা 40 পয়সা। আমি একবারে নিচে 100 লিখে ফেললাম। হ্যাঁ, 100। তাহলে এখান থেকে আপনি হচ্ছে 60 লসাগু করেন, তাহলে 60 আর 13 কত হবে? 60 আর 13 মিলে 73, 73x সমান সমান হচ্ছে এই শূন্য কাটা, তাহলে হবে 7884/10। এখন ওই যে ওই প্রসেস, এখন কাটাকাটি করলে হয়ে যাবে, তবে এইভাবে আপনার জন্য সহজ হবে। আর আপনি যদি এই যে রাকিব যে নিয়মে বললো ওইভাবে অঙ্ক হবে, কিন্তু ওই পর্যন্ত ধৈর্য রাখাটা জটিল হয়ে যাবে। হ্যাঁ, 60 গুণন হচ্ছে 73 গুণন হচ্ছে 10। হ্যাঁ, এখন আমি কাটাকাটি করে দিচ্ছি, দেখেন। কাটাকাটি করে দিলে এটা দিয়ে এটা কাটলে কত হবে? 6, তাই না? আচ্ছা, 6। এখন এখানে আমাদের হচ্ছে মানে যেহেতু মানে 73 মৌলিক সংখ্যা, সেহেতু 73 দিয়েই কাটতে হবে, আর উপায় তো দেখতেছি না এখানে। হ্যাঁ, 73 যেহেতু আমাদের মৌলিক সংখ্যা, সেহেতু আর কি কোনো উপায় আছে? সে আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে আমি যদি 73 দিয়ে কাটি, তাহলে 73 এক হবে এখানে। হ্যাঁ, এক হলে এখান থেকে বের হবে কত? 5। তাহলে 584। তার মানে আপনার যদি এখানে হুম, আপনার হচ্ছে আহ একবারে 10 দিয়ে নিতে হবে, তাহলে 30 পর্যন্ত চলে যাবে, তাহলে 584 বের হবে। তাহলে 700 আপনার 30 হলো, তাহলে এখানে বের হবে হচ্ছে কত? 730 গেলে এখান থেকে হচ্ছে আপনার 584 বের হলে 27টা 8 দিয়ে দিলে হয়ে যাচ্ছে আমাদের। তাহলে হচ্ছে 648 টাকা হবে আপনার হচ্ছে আসল। ঠিক আছে? এইটা হচ্ছে এইভাবে করবেন। হ্যাঁ, এইভাবে ছাড়া আমার মনে হয় যে আমার যেটা পরামর্শ, এভাবে করাটাই ভালো হবে। অন্যভাবে আছে, অনেক উপায় আছে, যেটা খুশি করতে পারেন।
গোকুল, আপনি কিছু বলতে চান মেবি? স্যার নমস্কার স্যার। বলেন, শুনতে পাচ্ছি। স্যার ওই আমাদের আগে যে গ্রুপটা ছিল ওইখানে তো ওই রেকর্ডিং ক্লাসগুলো মনে হয় স্যার কাটিয়ে গেছে স্যার। মানে আমাদের কি কোনটা দেওয়া হবে কি আবার? হ্যাঁ, আমি এই গ্রুপে আপনাদের ওই সবগুলো দিয়ে দেবো আজকে। হুম। আহ, আমি আসলে খুবই ব্যস্ত, তো কয়েকটা দিন থেকে এই আমার ফ্যামিলি মেম্বার সব অসুস্থতার কারণে ডাক্তারের কাছে দৌড়ঝাঁপ করতে আসলে আমি মানে কোনো কাজই করতে পারছি না। এদিকে একটা বিষয়, আবার গরমে অসুস্থ হয়ে যাচ্ছে নিজেই, কোনো একটা যে কাজ মনোযোগ দিব মানে হচ্ছে না আসলে। আবার এদিকে ধরেন মুভমেন্ট করা, বাজার সদাই করা, ভার্সিটিতে যাওয়া আসা, পিএইচডি পড়াশোনা, ওইগুলো একটু অল্প বিস্তর আছে। এদিকে প্রশ্ন সমাধান কিছু অংশ কাজ টাজ করছি, এদিকে আপনাদের ক্লাসের লেকচার শিট রেডি করা, এগুলো নিয়ে আসলে মানে কি বলবো, মনে করেন যে এমন একটা অবস্থার মধ্যে পড়ছি। ডাক্তারের কাছে গতকালকে গিয়েছি ধরেন 7:30টার সময়, আসছি 11টার সময়। কিছু বলার নাই আসলে, ওনারা ওনাদের মতো করে চলে। মানে আপনার কারণে আপনার সময়ের কোনো মূল্য নাই, ওদের সময়ের খুব মূল্য আছে। সাহেব, স্যার, হচ্ছে স্যার, কথা আপনার ক্লিয়ার আসতেছে না, ভেঙে ভেঙে আসতেছে বা একটু সময় নিয়ে আসতেছে স্যার। তাই কি? আচ্ছা, সবারই কি একই সমস্যা হচ্ছে? আচ্ছা। হুম। আচ্ছা, এই এই প্রশ্নটা হচ্ছে আমার এই যে মানে এটা আপনার 23তম বিসিএস এর প্রশ্ন, যদিও বা বিসিএস এর প্রশ্ন আপনাদের দেওয়া ঠিক না, তারপরে এই প্রশ্নটা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে প্রশ্নটা আসতে পারে। মানে বিসিএস এর অনেক সুদের অঙ্ক আছে, আমি ওইগুলো দেইনি একটা। তো এটা আমার কাছে একটু রিজনেবল মনে হয়েছে, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট মনে হয়েছে আর কি। তো এখানে বলছে কি, একজন লোক 5% হার সুদে 500 টাকা ধার করলেন, কিছুকাল পরে 3.5% হার সুদে আরো 400 টাকা ধার করলেন। আচ্ছা, দ্বিতীয় ধার নেওয়ার 6 মাস পরে তিনি উভয় ধার সুদে আসলে 994 টাকা 50 পয়সা পরিশোধ করলেন। তাহলে প্রথম ধার নেওয়ার কতদিন পর তিনি ওই ধার পরিশোধ করেছিলেন? আপনারা ব্যাপারটা হচ্ছে যে মানে আহ, খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, একটু প্যাঁচ লাগাইছে এখানে। প্যাঁচটা আমি জাস্ট খুলে দিচ্ছি, সিম্পল ব্যাপার। মানে এক ব্যক্তি প্রথমে 5% হারে কিছু টাকা নিছে, আচ্ছা নিক, এটা থাক, 500 টাকা নিছে, 5% হারে 500 টাকা নিছে। আচ্ছা, তার মানে 1 বছরে মানে 5% হারে 25 টাকা সুদ হবে, 1 বছরে সুদ হবে হচ্ছে এর 25 টাকা। এটা আগে বোঝেন। 5% সুদ মানে এর 1 বছরে সুদ হবে প্রথম লোনের 25 টাকা। কিছুদিন পরে সে 3.5% হারে আরো 400 টাকা নিছে। আচ্ছা, ভালো কথা, 3.5% হারে 400 টাকা নিছে নিল, তার মানে 1 বছরে সুদ হবে মানে 100 টাকা 3.5 টাকা। এখন দ্বিতীয় ধার যখন নেওয়া হয়ে গেছে, 6 মাস পরে তিনি সুদ পরিশোধ করছে, দুইটাই পরিশোধ করে দিছে। আচ্ছা, এখন কথা হচ্ছে 6 মাসে এই দ্বিতীয়টা সুদ কত টাকা হলো আগে দেখি। দ্বিতীয়টা নেওয়ার 6 মাস পরে যেহেতু পরিশোধ করছে, তাহলে দ্বিতীয় লোনের সুদটা আগে দেখি। হ্যাঁ, দ্বিতীয় লোনের লোনের সুদ, দ্বিতীয় লোনের সুদ হচ্ছে আপনার এই 400 টাকা, 400 টাকা আপনার হচ্ছে 3.5%, মানে 3 × 6 = 7/2%। পার্সেন্ট নিচে একবারে 200 লিখে দিলাম, গুণন 6, মানে 6 মাস মানে অর্ধেক বছর, তাই না? তার মানে হাফ বছরের সুদ। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হবে 2, এটা দিয়ে এটা কাটলে কত হবে 7, মানে 7 টাকা। ঠিক আছে, 7 টাকা। হ্যাঁ, 7 টাকা সুদ, মানে দ্বিতীয় লোনের সুদ হচ্ছে 7 টাকা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা মোট সুদ কত টাকা এটা বের করি। মোট সুদ আমাদের এনি বলছে যে ব্যাংকে 994 টাকা জমা দিছে, তাহলে 994 টাকা 50 পয়সা জমা দিছে দিল। এর মধ্যে প্রথমটার আসল হচ্ছে 500 টাকা, পরেরটার আসল হচ্ছে আপনার 400 টাকা। তাহলে 94 টাকা সুদ দিছে এই ভদ্রলোক, 94 টাকা সুদ দিছে, 94 টাকা 50 পয়সা সুদ দিছে। যার মধ্যে প্রথম লোনের সুদ কত হবে?
প্রথম যে লোন নিছে তার সুদ কত হবে? দ্বিতীয় লোনের তো 7 টাকা হলো, প্রথম লোনের সুদ হবে হচ্ছে তাহলে এই 94 টাকা 50 পয়সা থেকে 7 টাকা বাদ, তাহলে থাকে কয় টাকা? আপনার বাদ বাকি হচ্ছে 87 টাকা, তাই না? তাহলে 87 টাকা 50 পয়সা সুদ দিছে প্রথম লোনে। আচ্ছা, মনে আছে প্রথম লোনে হচ্ছে 1 বছরের সুদ হচ্ছে 25 টাকা। হ্যাঁ, তাহলে বছর সংখ্যা কত? তাহলে বছর সংখ্যা হচ্ছে এই 87 টাকা 50 পয়সা, 1 বছরে হচ্ছে 25 টাকা করে, তাহলে 25 দিয়ে ভাগ দেন, তাহলে হবে কত? 3 সাড়ে 3 বছর, মানে 3 বছর 6 মাস। হ্যাঁ, মানে 3 বছর 6 মাস পরে ওই লোনের টাকা পরিশোধ করছে। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, মানে আমাদের এখানে মোট 994 টাকা দিল, যার মধ্যে প্রথম লোন 500 টাকা বাদ, দ্বিতীয় লোন 400 টাকা বাদ, 94 টাকা সুদ। 94 টাকার মধ্যে আবার দ্বিতীয় লোনের সুদ 7 টাকা, তাহলে থাকে 87 টাকা। এটা প্রথম লোনের, প্রথম লোনে 1 বছরের সুদ হচ্ছে 25 টাকা, 5% হারে। তাহলে 25 টাকা হলে 3.5 বছরের মধ্যেই পুরো টাকা পরিশোধ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমার কাছে একটু রিজনেবল মনে হয়েছে, আপনারা একটু দেখবেন। আর সুদের আপনাদের আমি যা শিখালাম এখান থেকে মূলত এই মানে আমি যেগুলো বারবার করে বলতেছি এগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বেন, এগুলোর থেকে পরীক্ষায় আসবে। হ্যাঁ, আপনাদের ওই যে একটা অঙ্ক ছিল যে মানে 3/8-এর একটা অঙ্ক ছিল, ওই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ওইটা আসবে পরীক্ষায়। আর একটা অঙ্ক ছিল আপনার হচ্ছে যে ওই যে 3 বছরে এত টাকা হয়, 5 বছরে এত টাকা হয়, এরকম একটা অঙ্ক ছিল। এটাও খুব ইম্পর্টেন্ট, সুদের হার 5% থেকে কমে মানে 6% থেকে কমে 4%-এ আসায় কিছু আয় কমে গেল, এটাও খুব ইম্পর্টেন্ট। আবার ওই যে জনসংখ্যার যে অঙ্কগুলো আপনারা বললেন যে 80 লক্ষ, 80 লক্ষর অঙ্কটা কালকে একটা কোন পরীক্ষায় আসছে দেখছেন হয়তো আপনারা। হ্যাঁ, 80 লক্ষ 10 লক্ষর কিছু অঙ্ক আছে না, সেইগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এই যে 28 নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট। এরকম যেগুলো আজ 5600 করিম সাহেবের ব্যবসা যেটা বলছিলাম, এইটাও খুব গুরুত্বপূর্ণ। আমি যেগুলো ক্লাসে বলছি এগুলো আপনারা একটু অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, 26 নম্বর অঙ্ক নিয়ে একজন কে জানি বললেন, আমি 26 নম্বর অঙ্কটা একটু দেখি। 26 নম্বর অঙ্ক বলছে প্রতি শহরে জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ, ওই শহরে জনসংখ্যা বৃদ্ধির হার 1030 হলে জনসংখ্যা কত হবে? হ্যাঁ, তো এটা আপনার হচ্ছে 1030 মানে ওই 30 হচ্ছে 1000 দিলেই হবে। হ্যাঁ, 30/1000 দিয়ে এটা আপনার হচ্ছে আহ ইয়ে করলে হওয়ার কথা, আমার তো মনে হতো ঠিক থাকার কথা। তো তারপরেও যাই হোক, আপনারা মানে রুহুল আমিন আপনি না কি জানি বলছিলেন নাকি তখন বলছিল। স্যার এই অঙ্কটা মনে হয় এরকম ভাবে হবো যে 1000-এ বারে হচ্ছে 30 জন, অতএব হ্যাঁ, 100 জনে বারে কত, এটা বের করলে তখন 100 পার্সেন্টেজ জনে আকারে বের 3 জন, হবে। হ্যাঁ, পরে 100 জন। ওইটা চক্রবৃদ্ধি সুদের সূত্রে ফেলাই এটা করণ লাগবে। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদেই তো করতে হবে। হ্যাঁ, নিরঞ্জন। স্যার এটা নিয়ম ঠিক আছে, কিন্তু উত্তরটা সিটের উত্তরের সাথে মিল নাই এর। 10,92,727 হচ্ছে অঙ্ক করতে, সিটের উত্তর আছে 10,93,000। তো কোথায় ভুল হচ্ছে জানা নাই আমাকে। আচ্ছা, হ্যাঁ স্যার, মানে আরেকটু কিছু বলতাম। হ্যাঁ রুহুল আমিন বলেন। স্যার এটা তো দশম ব্যাচের ক্লাস চলতেছে। স্যার আমাদের ওই যে 20 নাম্বার শিটের 2টা অঙ্ক আমি বুঝতাম না, ওই একটু ওইটা আচ্ছা, কবে আমাদের বুঝাই দিবেন? আজকে বুঝাই দেবো, অসুবিধা কি? আচ্ছা তাহলে দিয়ে। আজকে ইয়ে করে দেবো, আপনি লাস্টে বলবেন আমাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। উত্তরটা যদি একটু দেখতেন লাস্ট লাইন করলেই হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে 10,92,727, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে হ্যাঁ এটাই হবে, ক্যালকুলেশনে হয়তো ওখানে ইয়ে হতে পারে, আপনি এটাই তাহলে কারেকশন দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে নিরঞ্জন, এটাই হবে। মানে 10,93,000 ডাইরেক্ট হবে না এটা। এটা হচ্ছে আপনার এখানে যেহেতু 1003 10,92,727 এটাই হবে। হ্যাঁ, এটা আমি শীটটা কারেকশন করে শেয়ার করে দেবো না, আচ্ছা ওটা ইয়ে করে, অথবা আপনারা ওইটা 26 নম্বর অঙ্কের উত্তরটা এবার লিখে নিন। আচ্ছা, আমরা এবার চলে আসবো হচ্ছে আমাদের উৎপাদক করতে বলছে, আজকে থেকে আমরা আপনাদের উৎপাদকগুলো শিখাবো। উৎপাদক যেহেতু খুব গুরুত্বপূর্ণ, উৎপাদক, মান নির্ণয়, পরিমিতি, এগুলো খুবই ইম্পর্টেন্ট।
তে উৎপাদকের হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা আপনারা সবাই জানেন যে উৎপাদক হচ্ছে আপনার মানে একটা রাশি ধরেন আপনার হচ্ছে আমি একটা সিম্পলি জাস্ট একটা সূত্র দিয়ে আপনাদের উৎপাদকটা বোঝানোর চেষ্টা করি যে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র জানি না, এটা হচ্ছে যে এ মাইনাস বি আর একটা হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি, এই যে এইটা হচ্ছে আপনাদের উৎপাদক হয়ে গেছে। হ্যাঁ, উৎপাদক হয়ে গেছে যখন আপনি দেখবেন যে একটা রাশি এরকম গুণ অবস্থায় চলে আসবে ব্র্যাকেট অবস্থায়, তখন বুঝবেন যে এখানে উৎপাদক হয়ে গেছে। ঠিক আছে, যে কোনো উৎপাদক করার ক্ষেত্রে এটাই হচ্ছে মূল কথা, যে আপনার এই মানে এরকম গুণ অবস্থায় চলে আসলেই উৎপাদক হয়ে গেছে। হ্যাঁ, এখন উৎপাদক আসলে জিনিসটা কি? উৎপাদক জিনিসটা হচ্ছে যে যখন আপনার একটা রাশির উৎপাদক বের করবেন তখন, হ্যাঁ, এই এই উৎপাদকগুলো দিয়ে ওই রাশিটাকে ভাগ করা যাবে। ঠিক আছে, এটার জন্য নাম হচ্ছে উৎপাদক। তো উৎপাদক জানতে হলে আপনাদের হচ্ছে মূলত কয়েকটা সূত্র, তিনটা সূত্র জানলেই হবে, যার মধ্যে একটা আমি লিখলাম। আর একটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এইটার একটা সূত্র আছে উৎপাদকের, এটা হ্যাঁ, এটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা একটা সূত্র আছে উৎপাদকের। আর এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা আর একটা তো লিখে ফেলছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি। আমার মনে হয় যে এই তিনটা সূত্র জানা থাকলে আপনাদের আর কোনো মানে উৎপাদক নিয়ে অতটা মানে ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে, হুম, আমি কি বুঝাইতে পারলাম? উৎপাদকের তিনটা সূত্র জানলে মোটামুটি হবে। হ্যাঁ, রুহুল আমিন, আর কোনো সূত্র আছে নাকি? না স্যার, উৎপাদকে ওই যে ইদানিং যে খুব কঠিন টাইপের কিছু প্রশ্ন আসতেছে, অনেক হ্যাঁ, বড় বড় কোনো নিয়মের মধ্যে পড়ে না, হ্যাঁ, ওইগুলাতে যায় স্যার আটকা যায়। আমরা কঠিন ভাবে করব এবার, হচ্ছে মনে করেন যেগুলো আরো কঠিন সবগুলো এর মধ্যে নিয়ে আসা হবে। উৎপাদকের শীটও আপনাদের শেয়ার দিছি আমি। কায়ুম, বলেন, কায়ুম বলেন, শুনছি। আচ্ছা, যেগুলো ছোট উৎপাদকের কথা বলছি সেগুলো কিন্তু হচ্ছে আপনারা ইজিলি আমি এটা না লিখেই করতে পারবো। যেমন এখানে দেখেন এ বি এক্স মাইনাস ওয়াই আর বি সি এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নেন, তাহলে এ বি মাইনাস বি সি থাকে। আর এখান থেকে আবার বি কমন নিয়ে নিলে সামলে, তাহলে এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি থাকে। এগুলো, এটা একটা উৎপাদক হয়ে গেছে, খুব সিম্পল উৎপাদক। হুম, তো এটা হচ্ছে আমাদের একদম প্রাথমিক উৎপাদক। ঠিক আছে, আচ্ছা আমরা এটাতে আসি, 2 নম্বর। স্যার, হ্যাঁ, কায়াম বলেন, বলেন, শুনতে পাচ্ছি তো। আচ্ছা, কায়ামের সাথে পরে কথা বলছি। এখানে দেখেন এই উৎপাদকগুলো যখন আসবে, আপনার উৎপাদক করার প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনি এটা আগে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে আসার চেষ্টা করবেন। বা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিয়ে, যেটাই সূত্রে আসুক একটা চেষ্টা করতে হবে, সূত্রের মধ্যে নিয়ে আসতে পারলে এটা ভালো। হুম, যেমন এখানে দেখেন 9x স্কোয়ার, তাহলে এটাকে আমরা 3x তারপর একটা হোল স্কোয়ার প্লাস এখানে 16, তাহলে এটা 4 এর উপর একটা হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হলো, তাহলে 2 এখানে এ আর এখানে হচ্ছে কি আমাদের বি, তাহলে 3 4 12 24 হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি 3x প্লাস 4 হোল স্কোয়ার। হ্যাঁ, এখন এইটা আসলে উৎপাদক হলো কি? হ্যাঁ, হয়ে গেছে অলরেডি, কারণ হচ্ছে এখানে 3x প্লাস 4 দুইটা আছে, দেখেন 3x প্লাস 4 3x প্লাস 4। হ্যাঁ, তার মানে আমাদের উৎপাদক হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যন্ত রাখলেই হবে। ওকে, আচ্ছা, তো এইটা এত সহজ উৎপাদক আসে না পরীক্ষায়। হ্যাঁ, এগুলো আপনাদের একদম মানে আইস ব্রেকিং এর কারণে এগুলো দেওয়া। আপনাদের উৎপাদক মূলত এই যে এইটার থেকে আসে, মানে এই টাইপ থেকে শুরু হয় আসা, যে a⁴ মাইনাস 27a² + 1। তো এইগুলো আপনার ভাঙার মধ্যেই কিন্তু সবকিছু। এখানে আপনার এই যে রুল আমিন বললো যে যেগুলা জটিল কিছু আছে, জটিল গুলা বাদে এইগুলা ভাঙার মধ্যে সবকিছু। আপনি ভাঙতে পারলে আপনার সেরা, না পারতে পারলে আপনার আর কোনো কাজ নাই এখানে।
তো এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 4, এটাকে আপনার ভাঙতে হবে কিভাবে, এ স্কোয়ার তারপর একটা স্কোয়ার। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করবো, যে বললাম এ স্কোয়ার মাইনাস, যেগুলো বর্গের সেগুলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে যেতে। আচ্ছা, মাইনাস, এখানে দেখেন আমরা লিখতে পারি এটা কি, 1 হোল স্কোয়ার, তাই না, 1 হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস, এখানে মানে মাঝখানে কি লাগবে আমাদের, 2ab। তাহলে 2 × a বলতে এই যে এ স্কোয়ার যেটা সেটা, আর বি বলতে 1। তাহলে দেখেন এখানে আমাদের আছে কিন্তু 27টা, আর এখানে থাকলো 2টা, তাহলে বাদ বাকি 25টা এখানে লিখবো আমরা। হ্যাঁ, 25 a স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা এই যে এইটুকু মিলে, এখান থেকে এইটুকু মিলে একটা সূত্র হচ্ছে, সূত্রটার নাম কি, এ স্কোয়ার মাইনাস 1 তারপরে হোল স্কোয়ার। আর এখান থেকে একটা সূত্র হচ্ছে কি, 5a তারপরে হচ্ছে হোল স্কোয়ার। হ্যাঁ, মানে 5a। তাহলে দেখেন আবার এখানে লক্ষ্য করেন, এইটুকুকে আমরা এ মনে করবো, এইটুকুকে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে কি সূত্র, এটা এ প্লাস বি একটা, হুম, আর এটা হচ্ছে এ মাইনাস বি একটা। ঠিক আছে, এখন এটাকে আমরা সাজায় লিখবো কিভাবে, এ স্কোয়ার প্লাস 5a-1, আর এ স্কোয়ার মাইনাস 5a-1। ওকে, ক্লিয়ার বিষয়টা কি? হ্যাঁ, উৎপাদক বুঝতে পারছেন? আমাদের যখনই যাও এখানে দেখেন দুইটা গুণ অবস্থায় চলে আসছে, মানে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু গুণ অবস্থায় চলে আসছে, মানে ব্র্যাকেটের মধ্যে, তখনই আমাদের উৎপাদক হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এই অঙ্কটা আসতে পারে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসতে পারে, আপনারা ওই মার্কিং করে রাখেন। অথবা হ্যাঁ, রুহুল আমিন। হ্যাঁ স্যার, এরপরেও আরো কি ভাঙ্গানোর প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, প্রয়োজন আছে, যদি আপনার ভাঙা যায়। যেমন এখানে এ স্কোয়ার আপনার +5a-1 আছে, আমরা তো একদমই মার্জিনালে চলে আসছি, এখান থেকে আর ভাঙানোর সুযোগ নাই। যদি এটা মানে আপনার, আমরা যেটাকে বলি মিডল দ্বিঘাত, দ্বিঘাত টার্মে। হয় মানে মিডিল টার্ম হয়, বা আরো কোনো সুযোগ থাকে ভাঙানোর, সেটা আপনাকে ভাঙাতে হবে। তবে যদি আপনার না, মানে মাথায় আসলো না, বা কোনো কারণে এটা হলো না, বা এটা যদি আপনি না পারেন, তাহলে না ভাঙালেও খুব একটা দোষের কিছু নাই। কারণ হচ্ছে উৎপাদক তো হয়ে গেছে। হ্যাঁ, মানে উৎপাদক ঠিক বিষয়টা দেখেন, উৎপাদক বিষয়টা আমি আরেকটু পাটিগণিতে একটু রুল আমি দেখাই। যেমন ধরেন, ছয়ের উৎপাদক কি কি, ছয়ের উৎপাদক হচ্ছে 1, 2, 3 আর 6। বুঝতে পারছেন, এই চারটা হচ্ছে ছয়। উৎপাদক। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে আপনি এই 1 দিয়ে 6কে ভাগ করতে পারবেন, 2 দিয়েও করতে পারবেন, 3 দিয়েও করতে পারবেন, 6 দিয়েও করতে পারবেন। উৎপাদক মূলত হচ্ছে গসাগু। ঠিক আছে, মানে হ্যাঁ গসাগুর হ্যাঁ। আইটেম যেগুলো আছে না, গুণনীয়ক যেগুলো। এখন একটা জিনিস লক্ষ্য করেন, যে আপনি ধরেন আপনাকে 6-এর উৎপাদক আমি ভাঙতে বললাম, আপনি কি করলেন, এইভাবে ভাঙলেন, 2 আর 3 ভাঙে আসলেন। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে মানে না, না সরি, ভুল হলো আমার, দাঁড়ান। আপনি পরীক্ষার হলে ধরেন আপনাকে বললাম 6-এর উৎপাদক করেন, তো আপনি 3 আর করলেন কি, 6 পাবে। না 3 আর 6 না, মানে আপনি এইভাবে লিখে আসলেন যে হচ্ছে 1 × 6। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে উৎপাদক যে হয়নি এটা বলা যাচ্ছে না। কেন? হ্যাঁ হ্যাঁ। কারণ উৎপাদক মানে কি, 1 দিয়ে 6কে ভাগ করা যাবে, 6 দিয়েও 6কে হুম। ভাগ করা যাবে, আপনার যুক্তি ঠিক আছে। কিন্তু যদি ব্যাপারটা এরকম হতো, যে 1 × 2 মানে এরকম হতো, হুম, এরকম হ্যাঁ। যদি হতো, 1 × 2 × 3 যদি এরকম হতো, তাহলে ব্যাপারটা ভালো দেখা যেত না? হ্যাঁ, জি স্যার, সর্বোচ্চ ছোটকরণ লাগবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উৎপাদকের মৌলিক কনসেপ্টটা হচ্ছে যে যেখানে আপনার লাস্ট মোমেন্ট পর্যন্ত মুভমেন্ট করার সুযোগ আছে, সেখানে হ্যাঁ আপনার গেলে ওইটার ভালো হয়। এখন যদি মাঝখানে আপনি আটকে যান, বা কোনো কারণে যেতে পারছেন না, যদি উৎপাদক আপনার দুইটা গুণ অবস্থায় আসে, তাহলে আপনার ধরে নেওয়া হবে যে না ঠিকই আছে, এটা ভুল, আসলে ওইভাবে হয় না। আচ্ছা, এইটাতে আমরা চলে আসি। এইটাও আমরা ওই একইভাবে সাজাবো, যে x⁴ এটাকে আমরা লিখবো x² আর এখানে y⁴ এটাকে লিখবো y² তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হলো, মাঝখানে -2 ইন্টু এটা এ, এটা হচ্ছে বি। তাহলে এখানে দেখেন 6টা আছে, মাঝখানে 2টা হলো, তাহলে আর 4টা কোথায় লিখতে হবে, এখানে লিখতে হবে, অর্থাৎ x²y²। তাহলে এখান থেকে আপনার এই পর্যন্ত একটা ফর্মুলা হচ্ছে, এই পর্যন্ত, এই ফর্মুলাটার নাম কি, x² - y² টোটালটার উপর হোল স্কোয়ার। আর মাইনাস এখানে হচ্ছে 4টাকে আমরা একবারে 2 লিখবো, আর xy লিখবো, লিখে এর উপর স্কোয়ার দিয়ে দেবো। এই একইভাবে একটু আগে দেখালাম, এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হচ্ছে, অর্থাৎ আপনার হচ্ছে এইটা
এইটা হচ্ছে প্লাস একবার এইটা, হুম, আর এ প্লাস বি, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x, এটা একটা। ঠিক আছে, এই তো উৎপাদক হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন রুহুল আমিনের বক্তব্য অনুসারে আমরা এখানে দেখেন এইটার কিন্তু আবার সূত্র হয়, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x এর একটা না না, এটা সূত্র হয় না, কারণ মাইনাস এটার সামনে আছে। যাই হোক, যদি এরকম সময় হয়, অনেক সময় দেশের নিচেও চলে যাওয়ার সুযোগ থাকে, তাহলে যাবেন। আর যদি দেখা যাচ্ছে যে না, আপনার ব্রেনে আর কোলাচ্ছে না বা যেতেও পারছেন না, তাহলে আর দরকার নাই। হ্যাঁ, মানে এই পর্যন্ত উৎপাদক করে আসলেও হবে আর কি, হবে না তা না। হুম। আচ্ছা, এরপরে চলে আসি, এরপরে আসি হচ্ছে পরেরটাতে, 5 নম্বর। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 5 নম্বর। এটা পরীক্ষায় আসতে পারে, আসার সম্ভাবনা আছে। বলছে যে এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 4ab xy, এইটা আপনাকে হচ্ছে উৎপাদক করতে হবে। হুম। তো এটার প্রথম কাজ হচ্ছে আপনি গুণ করে দেবেন। গুণটা কিভাবে? এটার সাথে এটা গুণ, তার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে আপনার আহ, এটার সাথে আবার ঠিক এইটা গুণ, এই সরি এটা না, এইটা গুণ, তার মানে মাইনাস হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে গুণ আসবে কোনটা? এরপরে আপনার হচ্ছে বি স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে 4ab xy। ওকে। এখন আসেন, এই যে গুণটা আপনি করলেন, এখন এটা সাজায় লিখতে হবে। সাজায় লিখতে হবে কিভাবে? এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা এখানে লিখবো আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে মাঝখানে আমরা এই যে 4ab xy আছে না, এখান থেকে দুইটা ab xy এখানে নিয়ে আসবো, 2ab xy, এটা এভাবে নিয়ে আসবো। তাহলে এটা এক লাইন গেল। হুম। তাহলে কোনটা কোনটা নিলাম এখান থেকে? এটা নেওয়া হয়েছে, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার নেওয়া হয়েছে, আর এখান থেকে 2ab xy নেওয়া হয়েছে। থাকলো কোনটা কোনটা? থাকলো এটা বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে থাকলো এই যে এটা মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে দুইটা তখন চলে গেছে, এখানে দুইটা থাকলো ab xy। ওকে। এখন এইটাকে আমরা কি করব? আপনার এই ব্র্যাকেটের মধ্যে লিখবো ax প্লাস এটা হোল স্কোয়ার প্লাস এটা সাজায় লিখবো 2 × ax, আর এখানে by, আর এখানে লিখবো হচ্ছে by, টোটালটার পরে হচ্ছে হোল স্কোয়ার। ওকে। এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস কমন নিয়ে নিলে কি হবে তাহলে আমাদের? এটা হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিই এ ওয়াই, তারপরে হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস হয়ে যাবে এটা, তখন এটা হচ্ছে 2ay, আর তার সাথে হচ্ছে bx, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হবে bx, তারপর হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এখান থেকে আপনার সূত্র হচ্ছে কি ax প্লাস by, এইটার পরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে ay মাইনাস bx, এইটার পরে হচ্ছে হোল স্কোয়ার। এখন এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র আবার লিখবেন কি এ প্লাস বি একটা এ মাইনাস বি একটা, মানে হচ্ছে আপনার এ এক্স প্লাস বি ওয়াই, এটার সাথে এটা একবার প্লাস করবেন এ ওয়াই মাইনাস বি এক্স, আর এইটার সাথেই এ এক্স প্লাস বি ওয়াই, এটার সাথে এটা মাইনাস করবেন এ ওয়াই মাইনাস মাইনাসে প্লাস হয়ে হয়ে যাবে বি এক্স। এই আর কি। হ্যাঁ, শেষ। বুঝতে পারছেন বিষয়টা কি? এইটা সাজানোটাই হচ্ছে ম্যাটার। হ্যাঁ, মেহেদি। জি স্যার, বলতেছি এই যে তৃতীয় লাইনে যে মাইনাস কমান নেওয়ার পরে হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? হ্যাঁ কে প্লাস, ওয়াই হ্যাঁ এ ওয়াই এর সামনে তো প্লাসই আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যে, এটা এ ওয়াই এর সামনে তো এখন প্লাসই আছে। এ ওয়াই প্লাস পরবর্তীতে প্লাস হবে না মাইনাসে মাইনাসে ওই যে ওইখানে? এটা হ্যাঁ হ্যাঁ, এটা এটা না না, এটার সামনে তো প্লাস ছিল, এটা কেন মানে হবে? এটার সামনে মাইনাস হয়ে যাবে যে, এটা তো আগে থেকে প্লাস প্লাস মাইনাস। ছিল। হ্যাঁ, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি তো মুজাহিদ। স্যার এটা তো আর আর অন্য কোনো নিয়মে করা যায় না? হ্যাঁ, এটাই নিয়ম, এছাড়া আর কোনো নিয়ম নাই, এটাই উৎপাদকের নিয়ম। হুম। এগুলো 9-10-এর বইয়েরই অঙ্ক, 9-10-এর বই থেকে এগুলো আসে। হ্যাঁ, উৎপাদক অন্য কোনো বইয়ে নাই তো, শুধু 9-10-এর বইয়ে আছে।
হ্যাঁ, রুহুল আমিন। হ্যাঁ, রুহুল আমিন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, বলেন। যদিও বুঝছি অঙ্ক সহজ, কিন্তু স্যার এরকম ব্যতিক্রম ভাবে চিন্তা করার কি কোনো সুযোগ আছে? সুযোগ বলতে? স্যার এই যে 4ab(x, y) রে যে দুই পাশে 2ab(x, y) করে যে লিখতে হবো, হ্যাঁ। এরকম অ্যাডভান্স চিন্তা করার তো সুযোগ নাই। এটা ভাববো কেমনে যে প্রথম এই উৎপাদক করতেছে? ও আচ্ছা আচ্ছা, এই ভাববেন কেমনে, এই জন্যই তো আপনি এখানে পড়তেছেন। হ্যাঁ, মানে এইটা আপনার আগে ভাগে ভাবার কোনো সুযোগ নাই। আপনাকে তো এই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে, ঠিক আছে? এইটা আপনার, মনে করেন যে এখানে যা উৎপাদক আছে, এখানে মনে করেন যে আমার 100 কয়েকটা উৎপাদক আছে। আমি ধরেন একদিন যদি বসে এক নিঃশ্বাসে সবগুলোই করতে পারবো, ভাবনা ভাবনি ছাড়াই। মানে এরকম অভ্যাস হয়ে যাবে, আপনার কলমই বলে দিবে যে কোন উৎপাদক কেমন হবে। হ্যাঁ, আপনার ভাবা লাগবে না, আপনি আর আর একটা বার করেন, আর একটা বার সময় দেন, মানে আর একটা বার চেষ্টা করেন, দেখবেন যে আপনার কলম আপনাকে সাপোর্ট দিবে। হ্যাঁ, যে এইভাবে করেন, অত ঝামেলা আমার যাওয়ার দরকার নাই আপনার। ইয়েতে কলমই আপনাকে হচ্ছে মানে ইয়ে করে ফেলবে যে এটা ভুল লিখতেছেন, এটা ঠিক লিখতেছেন। ঠিক আছে? তারপরেও হিউম্যান মাইন্ড তো বিট্রে করতেই পারে, তবে হিউম্যান মাইন্ড সচরাচর বিট্রে কম করে। হ্যাঁ, আচ্ছা, এটাতে আসি। বলছে 4a² - 12ab 9, তাহলে 4a² আমরা কিভাবে লিখবো? 2a, তারপরে হচ্ছে হোল স্কয়ার। আর 9b কিভাবে লিখবো? 3b, তারপরে হোল স্কয়ার। তাহলে এখানে আমরা 2 × 2a এটা 3b, তাই না? তাহলে দেখেন 12 মিলে যাচ্ছে। হুম, মিলে যাবে, এটা অটোমেটিক। তারপর এখানে 4c আমরা 2c তারপরে হোল স্কয়ার দিয়ে লিখবো। ওকে, তাহলে এইটা আমরা হচ্ছে কি করতে পারি এখন? এটা হচ্ছে আমাদের এখানে সূত্র লিখে ফেলতে পারি। হ্যাঁ, এখানে সূত্র কি? যে 2a - 3b, এটার উপর টোটালটার উপর হোল স্কয়ার, আর এটা হচ্ছে 2c তারপরে হোল স্কয়ার। এখন এটা স্কয়ার বিস্কয়ারের সূত্র লিখে দিলে কি হবে? 2a - 3b প্লাস 2c, এটা একবার, আর 2a - 3b মাইনাস 2c, এটা একবার। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। হুম, আচ্ছা, এটা গেল উৎপাদক। উৎপাদকে এগুলো ভালো লাগবে একটা সময় আপনার, আস্তে আস্তে। উৎপাদক কেন, সব পড়াশোনায় ভালো লাগবে। এখন পর্যন্ত যে 2-3 চ্যাপ্টার আপনাদের পড়ানো হলো, এগুলা কি খারাপ লাগছে? আস্তে আস্তে ভালো লাগবে। এটাতে আসি। এটা বলছে কি যে হচ্ছে মানে আপনার a² 6a+8। হ্যাঁ, 6a মানে এখানে 3 দোকানে 6 হবে, তার মানে একটা এ হলে আর একটা হচ্ছে 3 হবে। তার মানে ব্যাপারটা এরকম, a² প্লাস এটা 2 × ab, a × 3, তাহলে 3 দোকানে 6 হচ্ছে। তাহলে এখানে দেখেন 2ab হলো, তাহলে b² মানে 3 নিতে হবে, তাই না? 3²। ঠিক আছে? তাহলে a² + 2ab + b² হলো, কিন্তু 3² মানে কত? 9, এখানে আছে 8, তাহলে 1 বিয়োগ করতে হবে। তার মানে y² + 2y মাইনাস এখানে 1। ওকে, তাহলে এখন এখান থেকে এটার সূত্র হচ্ছে a+3 তারপরে হোল স্কয়ার মাইনাস, এখানে আপনার হচ্ছে ওয়াই যদি আপনি এখানে মাইনাস কমন নেন, তাহলে ওয়াই মাইনাস এটা 2 × y × 1 প্লাস 1। তাহলে এখানে এটা হচ্ছে a+3 এরপরে হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে y - 1 তারপরে হোল স্কয়ার। তাহলে এটা a+3 সাথে এটা একবার যোগ হবে, এটা একবার যোগ হবে, আর a+3 সাথে এটা একবার কি বিয়োগ হবে। হুম, তাহলে আপনার এখানে হচ্ছে a+y+2 একটা, আর একটা হচ্ছে a-y+4 একটা। তাই তো? ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, মানে এটা সহজ কথা হচ্ছে আপনাকে ওই সুন্দর করে একটা ফর্মুলা শেপের মধ্যে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে যে মূল কথা। হ্যাঁ, যেভাবে হোক।
তাই লেগে আমাদের একটা ভালো মানে ইয়ে হবে। আদারওয়াইজ মানে উৎপাদক থেকে উৎপাদক আপনার জন্য মানে মাস্ট, এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, এটা করতেই হবে, এটা কোনোভাবে ফাঁকি ফুঁকি দেওয়ার সুযোগ নেই যে চ্যাপ্টার ছেড়ে আসবে এরকম সুযোগ নেই। এটাতে আসি। এখানে বলছে কি যে আমাদের 16x², 16টাকে এটাকে ভেঙে ফেলেন 4x তারপরে হোল স্কোয়ার দিয়ে, এটা 25টাকে ভেঙে ফেলেন 5y তারপরে হোল স্কোয়ার দিয়ে। এখান থেকে দেখেন কমন যায়, এখান থেকে মেবি 2z কমন যায়। হ্যাঁ, 2z কমন যায়, এখান থেকে থাকে কি 4x মাইনাস এটা 5y। ওকে, তাহলে এখানে এটা সূত্র হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কি, 4x প্লাস 5y একটা, আর 4x মাইনাস 5y একটা। হ্যাঁ, আর এখানে হচ্ছে 2z, আর এখানে থাকে কি 4x মাইনাস 5y একটা। তাহলে এই দুইটার থেকে আবার দেখেন 4x মাইনাস 5y কমন যায়, তাহলে এটা 4x মাইনাস 5y সামনে কমন নিয়ে নেন, তাহলে এখান থেকে থাকবে কি 4x প্লাস 5y মাইনাস 2z। ওকে, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এইটার উৎপাদক। কারো কোনো কনফিউশন হলে বলবেন। হ্যাঁ, আমরা আর কয়েকটা করি একসাথে উৎপাদক। মোটামুটি উৎপাদক তো আপনাদের বেশি দেই নাই, 100 কয়টা আছে এখানে। এইগুলা উৎপাদক করাই লাগবে আসলে, সুযোগ নেই, 100 কয়েকটা আছে মনে হয়। আচ্ছা, পরেরটাতে যাই। এখানে বলছে কি যে এইগুলা এইগুলা আপনার মিডিল টার্ম। হ্যাঁ, মিডিল টার্ম কি আমাদের 36 মেলাতে হবে। তাহলে আমরা 4 নং 36 নিয়ে নিই, 4 আর 9 মানে 9 আর 4 যোগ করলে 13 হচ্ছে। তাহলে হচ্ছে আচ্ছা, যেমন এখানে x², 13x, তাই না? তাহলে হচ্ছে 4 নং 36, তাহলে আমাদের 9x প্লাস 4x প্লাস হচ্ছে 36। তাহলে এখান থেকে আপনার হচ্ছে x কমন নেন, তাহলে x প্লাস 9, আর প্লাস 4 কমন নিলে x প্লাস 9। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 9 একটা, আর একটা হচ্ছে এক্স প্লাস 4 একটা। এই, হুম, ঠিক আছে। এই মিডিল টার্ম বলছেন তো সবাই, মিডিল টার্মে হচ্ছে কায়েম বলছে এগুলো খুব ইজি আছে। হ্যাঁ, ইজি ইজি ভালো, যে গরম পড়ছে এখন ধরেন, মানে আসলে আমি তো মনে করেন এই প্রায় দিনে 300-400 টাকা খালি শরবত খাইতেই লাগে, এগুলা তো এত টাকা খরচ করে কেমনে চলা যাবে, বিপদ। হ্যাঁ, রুহুল আমিন। স্যার মিডল টার্ম খুব সোজা, কিন্তু এই যে হ্যাঁ, ফাংশনের মধ্যে একটু হ্যাঁ, ঝামেলা হ্যাঁ, হয়। ফাংশনে যাব আমরা, সামনের দিন ফাংশনে যাব একদম, মানে ফাংশনের বিষয়গুলো যেগুলো ফাংশন দিয়ে করা সম্ভব। হ্যাঁ, হোয়াইট বোর্ডে লাইভে ক্লাস নেওয়া যায়, হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়া যায়, তবে একটা জিনিস হয় কি, ওই রেকর্ডিংটা খুব বাজে হয়। হুম, মনে করেন যে আমি হোয়াইট বোর্ডের রেকর্ডিং দেখছি তো, ওইগুলো বাজে হয়। আচ্ছা, এটাতে আসি, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা মার্ক করবেন। x⁴ এটাকে আপনি ভাঙতে হবে এইভাবে, x² তারপরে স্কোয়ার প্লাস 2 × a x²। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে আমাদের একটা x² আছে কিন্তু। হ্যাঁ, উম, আচ্ছা, একটা x² আছে, তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে যদি দাঁড়ান 4 নিয়ে নিই, তাহলে আচ্ছা 4 নেওয়ার থেকে ভালো হবে কি, ওইটা বড় হয়ে যাবে, এটা মিডিল টার্ম করলে আরো ভালো হবে, মিডিল টার্মে গেলে আরো সহজ হবে, মানে আমরা বর্গতে গেলে আর একটু বড় হয়ে যাবে। মিডিল টার্ম করলে ধরেন এখানে 20, তো 20 মিলাতে হলে 4 আর 5 লাগতেছে,
তাহলে x⁴ প্লাস হচ্ছে 5x² মাইনাস 4x² নিলে হয়ে যাচ্ছে, যেহেতু মিডিল টার্মে খুব সহজ হচ্ছে, -20। একটু দাঁড়ান, আমার একটা ইমার্জেন্সি ফোন। হ্যালো, তাহলে এখানে আপনার দেখেন x² কমন নিলে হচ্ছে থাকে কত, x+x² + 5, আর এখান থেকে 4 কমন নিলে x² + 5। হ্যাঁ, 5। তাহলে এখান থেকে আপনার x² + 5 একটা, আর এটা হচ্ছে x² - 4 একটা। এই x² - 4 কে আবার ভাঙা যায়, x² + 5 এটাকে x+2 আর x-2 এভাবে ভাঙা যায়। ঠিক আছে, হুম, তাহলে হয়ে যাবে। এটা মিডিল টার্মে একটু সহজ হয়। আবার দেখা যাচ্ছে ওইভাবে আপনি ভাঙলে, এখন 1 নিলে আবার 21 হবে। আচ্ছা, এই যে আজকে নিরঞ্জন একটা ভুল ধরে দিছে, ভালো ভুল, আমি তো এটা লক্ষ্য করি নাই, ওভাবে স্কিপ করে চলে গেছি। হ্যাঁ, আচ্ছা, তো যারা পড়াশোনা করবে তারা এগুলো ঠিক করতে পারবে, পড়াশোনা যারা করবে না তারা ওইভাবে বেরও করা যাবে না। আর আপনাদের, আমার তো একটু ইয়ে থাকবে, আপনাদেরও সমস্যা, মানে পড়াশোনা খুঁটিনাটি কে করতেছে বোঝাই যাচ্ছে। তোমার স্যার কেমন আছেন? আছি, ভালো আছি। প্রবলেম হয় যেগুলো, যে বড়গুলো আছে না, এগুলো যে ভেঙে মিলানো, এই ক্ষেত্রে মানে কি করলে আর সমস্যাটা হবে না? এই মানে প্র্যাকটিস আমি করলেই হুট হবে করেই না। ভাঙতে পারি না, না, মানে ভাঙা যাবে, মিলানোতেই পারি না। ভাঙা যাবে না কেন? এইগুলা হচ্ছে মানে সহজ সমাধান হচ্ছে যে মানে এই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এগুলো অন্য কোনো হচ্ছে উপায় নাই। আচ্ছা, আমরা এটা দেখি, যেমন a² 30 আর 216, এখানে একটা বিষয় আছে কি, যে এই অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এটা মিলে না, মানে এই 216 এগুলো আসে, আন্তমা হয়তো এটাই বোঝাইতে চাচ্ছে। তো 216কে মৌলিক উপপাদ্য ভেঙে একটা চেষ্টা করা যেতে পারে। হ্যাঁ, যেমন আমরা 2 দিয়ে যদি ভাঙি তাহলে কত হবে, এটা 108 হবে। হুম, আবার 2 দিয়ে ভাঙলে কত হবে, 54 হবে, তাই না? আর 54কে যদি আমরা 2 দিয়ে ভাঙি তাহলে হবে 27, আর এটাকে আমরা যদি 3 দিয়ে ভাঙি তাহলে 9, আর 3 দিয়ে ভাঙলে হচ্ছে 3। এই তো শেষ, আর তো হচ্ছে না। এখন এইগুলোর কম্বিনেশন কোনো না কোনোটা হবে। হুম, যেমন এখানে 2 দোকানে 4, আপনার হচ্ছে ধরেন 3 তিরিকা 9, 9 দোকানে 18, আর 3 দোকানে 6, 6 দোকানে 12। তাহলে এইগুলো সবগুলো 216 গুণ করলে হচ্ছে 18, 12, 30ও মিলে যাচ্ছে। এইভাবে আপনি একটু চেষ্টা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। a²-18a-12a+216। হুম, তাহলে এখানে হচ্ছে এ কমন নিলে a-18, আর এখান থেকে -12 কমন নিলে a-18। তাহলে একটা হবে হচ্ছে a-18, আর একটা হবে হচ্ছে a-12। ঠিক আছে, এই তাহলে এই যে মিডিল টার্ম টাইপের যেগুলো আছে আপনারা একটু করেন মিডিল টার্ম গুলা, নাকি মিডিল টার্ম গুলা কি আমার করে দেওয়ার দরকার আছে? হ্যাঁ, মিডিল টার্ম আরো 3-4টা একই পর্যায়ে আছে, আপনারা পারবেন, চেষ্টা করলে পারবেন যারা মিনিমাম পড়াশোনা করছেন। হ্যাঁ, মলি, স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, বলেন। স্যার আপনি তো ওটা মুছে ফেলেন স্যার, ওটা বুঝতে পারি না, নেট সমস্যা ছিল তো। ওই যে ভাগ যে করলেন 2 দিয়ে লসাগুর মতো, ওটা হ্যাঁ, মিডল টার্মটা কিভাবে স্যার বের করলেন এটা? ওইটা ওই যে ওইগুলা গুণ করতে করতে মিলে যাবে। হ্যাঁ, যেমন 2 দোকানে 4, 3 4 12, আর 3 3 9, 9 দোকানে 18, 12 আর 18 মিলে 30, 12 18 গুণ করলে তো 216 হচ্ছে। ঠিক আছে, মানে ওইগুলো যেগুলো উৎপাদক গুলো বের হয়েছে ওইগুলো গুণ করতে করতে মিলে যাবে। আচ্ছা, মানে কোনোটাতে একটু সময় লাগে বেশি। তো এই যে এইগুলো আপনারা একটু করবেন। হ্যাঁ, আমি চলে যাই তাহলে 18 নম্বরে, আমি একটা দেখাই। 18 নম্বর যেটা আছে, 18, এইটা থেকে এইগুলা বাদ বাকি সব হচ্ছে মিডিল টার্মের অঙ্ক। চেষ্টা করে দেখবেন, না পারলে পরে দেওয়া যাবে, অসুবিধা নেই। এই যে এই টাইপের যে অঙ্কগুলো আছে,
18 টাইপ। হ্যাঁ, এই 18 টাইপ গুলো কিভাবে করবেন? এখানে আপনার দেখেন একটু জিনিস খেয়াল করতে হবে, এখানে a-1, এখানে a+1 আছে, মাঝখানে a স্কোয়ার আছে। তাহলে আপনি a-1 আর a মানে +1 এটা একটা কিছু ধরে নিতে হবে। হ্যাঁ, যে ধরেন এখানে আমি যদি a-1 এটা সমান সমান এমন একটা কিছু ধরবেন যেটা অঙ্কের মধ্যে নাই। এটা ধরেন m এখানে নাই, আর a+1 এটা সমান সমান ধরবেন হচ্ছে কি আপনার আহ, আহ, এখানে হচ্ছে ধরেন a-1, আমরা হচ্ছে এটাকে যদি মানে অন্য একটা কিছু ধরবেন, মানে n ধরলেন। হ্যাঁ, n ধরলেন। এখন আসেন, এই দুটা যদি আমি গুণ করি তাহলে কি হবে? a-1 a+1 গুণ করলে কি হবে? হ্যালো, এখানে হচ্ছে দেখেন যে a-1 a+1 এই দুইটা আমরা গুণ করব। হ্যাঁ, গুণ করলে কি হবে? a²-1, এই পাশে হবে কি m আর n। তাহলে a স্কোয়ারটা এই পাশে রেখে দেন, তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হবে? mn+1। এইগুলো মানটা আগে ধরে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। আচ্ছা, এখন এখন আসেন, এখানে আসার পরে আমরা কি করব? এখানে এসে মানটা বসাবো। ঠিক আছে, মানটা বসাবো কি? এম এর মানটা এখানে a-1 এর মানটা m, তাহলে এটা m(x²) প্লাস a স্কোয়ারের মানটা কত? a স্কোয়ারের মানটা হচ্ছে mn+1, mn+1 তার সাথে xy, আর এটার মানটা কত? ny² হ্যাঁ, হ্যাঁ রুল আমিন বলেন। স্যার গুণ করলেন কে a-1 আর a+1? এটা গুণ করলাম, এই যে মাঝখানে যে a স্কোয়ার আছে না, এই যে ও, এই মানটা নিয়ে আসার জন্য। হ্যাঁ, তাহলে এখানে দেখেন হচ্ছে আমাদের m(x²), এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে? mn(xy), আর এটা হবে হচ্ছে +xy, আর এটা হবে ny²। তাহলে এখান থেকে কমন যায় কত? এখান থেকে কমন যায় হচ্ছে m আর x। তাহলে এখান থেকে x থাকে, তাহলে m আর x তো চলে গেল, তাহলে থাকে n আর y, তাই না? n আর y, আর এখান থেকে কমন যায় হচ্ছে শুধু y, তাহলে x প্লাস n আর y। ওকে, তাহলে এখানে হচ্ছে x প্লাস n y, আর এটা হচ্ছে mx+y। ওকে, আমাদের উৎপাদক তো হয়ে গেছে। এখন এখানে আমাদের m আর n এর মানটা বসাতে হবে। x প্লাস n এর মান কত ধরা আছে? a+1, a+1 তার সাথে y, আর হচ্ছে m এর মানটা কত ধরা আছে? a-1 তার সাথে x প্লাস y। তাহলে এটা আমরা গুণ করে দেব, গুণ করে দিলে কত হবে? x প্লাস ay প্লাস y, আর আপনার হচ্ছে এটা কত হবে? ax মাইনাস x প্লাস y। এই, হ্যাঁ বুঝতে পারছেন? মানে ধরে নিয়ে আমরা জাস্ট শুধু ওইটা পরে কাজটা শেষ হওয়ার পরে ওখানে আমরা রিপ্লেসমেন্ট করব। হ্যাঁ,
আচ্ছা, 21 নম্বর অঙ্ক করে আজকে উৎপাদক আমরা শেষ করব। 21 নম্বর পরীক্ষা আসতে পারে, আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 21 নম্বরটা একটু চেষ্টা করবেন সবাই, হ্যাঁ। 21 নম্বর খুবই ইম্পর্টেন্ট। আর মাঝখানে এই দুইটা করবেন। স্যার স্যার হ্যাঁ, রুহুল আমিন। স্যার এই যে একটু আমার, আমি ভাববো কেমনে এই অঙ্কটা দেখে, আমি প্রথমে ভাববো এইটা কিভাবে যে এটা আমার ধরে নিতে হবে। স্যার আরেকটু বলে দেন তো। হ্যাঁ 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 স্যার, 18। 18 নম্বর। এটাই যে সহজ কথা, কারণ এখানে ধরেন এ মাইনাস হ্যাঁ ওয়ান স্যার, আছে, একটু এখানে এ ভাবার। প্লাস ওয়ান আছে, আর মাঝখানে এ স্কোয়ার আছে। এখন এইটা তো আপনি সরাসরি গুণ করলে এখানে মানে জটিল হয়ে যাবে। মানে এই জন্য আপনার হচ্ছে এইটা ধরেন এই স্কোয়ারের মানটাও আপনি পেয়ে যাবেন, হুম, একই সাথে গুণ করলে। এই জন্য আপনাকে এটা ধরে নিয়ে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। এটা অবশ্য আচ্ছা এই অঙ্কটা থেকে এটা আসে পরীক্ষায়, খুবই আসে। তবে 21 নম্বর এখন যেটা করাবো, এটা আপনার প্রায় প্রতি পরীক্ষাতেই আসে, হ্যাঁ। মানে উৎপাদকের মধ্যে আপনার 100টার মধ্যে ওই একটা ওই হচ্ছে বস, ওটা আসে, হ্যাঁ, সব জায়গাতে আসে। এগুলা করবেন, 19-20 করবেন, সহজ আছে, 21-এ যায় এইটা। এটা হয়তো দেখছেন আপনারা যারা পরীক্ষা ভালো। টরীক্ষা দেন বিভিন্ন জায়গায়, মানে চোখে পড়তে পারে। তো এখানে দেখেন প্রথম কাজ হচ্ছে আমাদের কি, এখানে এ কিউব আছে, 9 বি কিউব আছে, হ্যাঁ। চেহারা দেখেই বোঝা যাচ্ছে আমাদের কিউবের সূত্রে যাবে এটা, হুম। তাহলে এ কিউব, শুধু এ কিউব তো আর সূত্রে যাবে না, আমাদের এ কিউব আর বি কিউবের সূত্র হয়, শুধু শুধু কি আর সূত্র হয়? তাহলে এখানে আমরা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব রেখে দেই, আর এখানে 9 আছে, তাহলে আর 8টা ওই পাশে নিয়ে যায়, কাজটা করলেই হবে, হ্যাঁ। এ প্লাস বি কিউব মাইনাস 8 বি কিউব, ওকে। তাহলে এখানে আমাদের দেখেন এইটার একটা ফর্মুলা হচ্ছে কিন্তু, হুম। এই যে এখানে হচ্ছে আপনার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এটা আমি বলছিলাম উৎপাদকের একটা ফর্মুলা, সেটা হচ্ছে এ মাইনাস বি, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ওকে। হ্যাঁ মুজাহিদ। আর এখানে 8 বি কিউব কেন, এখানে না 8 বি কিউব কেন? হ্যাঁ, এখানে এই যে দ্বিতীয় নাম্বারে তো 8 বি কিউব লিখছেন, এটা কেন লিখছেন? এই যে এখানে 9 বি কিউব আছে, এখানে একটা বি কিউব তো এখানে আছেই, আর একটা এখানে 8টা এখানে আসছে, ও অবশ্যই অবশ্যই। ওকে। তাহলে এখানে এটা গেল, সূত্র লিখে ফেললাম, প্লাস এখন আসেন আমরা এখানের বিষয়টা দেখব। এখানে এটা হচ্ছে এ প্লাস বি, আর এখানে 8 বি কিউব, এটা আবার হচ্ছে আমরা একটু সাজায় লিখবো, এ প্লাস বি কিউব, 8টাকে আপনি 2 বি তারপরে কিউব লিখতে পারেন, 2 বি কিউব, ওকে। তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, হুম। এখানে আপনার এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র হয়, খেয়াল করেন তো, সেটা কি, এখানে এ প্লাস বিটাকে এ মনে করেন, 2 বিটাকে বি মনে করেন, তাহলে এ কিউব মাইনাস বি একটা সূত্র হয়, সেটা হচ্ছে কি এ মাইনাস এটা বি, সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এ স্কোয়ার, মানে এটার পরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাসের সূত্র যেহেতু, তাহলে প্লাস হবে, প্লাস এ বি, অর্থাৎ এইটার সাথে 2 বি দিতে হবে, প্লাস হচ্ছে 2 বির পর হোল স্কোয়ার, 2 বি তারপরে হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে আপনার হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে কি আপনার এ মাইনাস বি হচ্ছে কিন্তু, সরি এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে, আমি এটা ভুল করে ফেলছি, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে যদি প্লাস, এখানে দেখেন এ প্লাস বি থেকে 2 বি বাদ দিলে একটা মাইনাস একটা বি থাকে, এ মাইনাস বি, আর এটা সূত্র লিখে দিলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার, এটা গুণ করে দিতে হবে, এটা গুণ করে দিলে কি হবে, 2ab প্লাস 2b স্কোয়ার, ওকে। আর এখানে এটা গুণ করে দিলে কি হবে, 4b স্কোয়ার, ওকে। এখন আমাদের এখান থেকে দেখেন একটা এ মাইনাস বি, আর এখান থেকে একটা এ মাইনাস বি কমন নেওয়া যায়, তাহলে আমরা এ মাইনাস বিটাকে সামনে নিব, আর এইটা এখন এখানে চলে আসবে, কি কি আসবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার, আর তার সাথে আর একটা 2 ab প্লাস 2 বি স্কোয়ার
প্লাস 4b²। ওকে, এখন এগুলো আমরা এক লাইনে ক্যালকুলেশন করব। a মাইনাস বি, এখানে a স্কোয়ার আছে কয়টা? দুইটা, তাই না? তাহলে এখানে লিখবো 2a²। এ বি আছে কয়টা? এখানে একটা, এখানে দুইটা, তিনটা, পাঁচটা। তাহলে এখানে লিখবো হচ্ছে 5ab। বি² আছে কয়টা? বি² আছে এখানে একটা, দুইটা, আর এখানে দুইটা, চারটা, মানে চারটা আর চারটা, আটটা, অর্থাৎ 8b²। হ্যাঁ, এই তো, ঠিক আছে। এই অঙ্কটা আসে পরীক্ষায়, খুব রিপিট হয়। হ্যাঁ, হ্যাঁ, আপনার নাম কি জানি? আপনার নাম আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, হ্যাঁ, বলেন বলেন। আমি আব্দুল সালাম বলছিলাম স্যার। সালাম, হ্যাঁ, আপনার নাম লিখেন নাই তো। জি স্যার। স্যার, এই যে a² - b², আপনি -9b³ ওখান থেকে একটা বি কিউব হ্যাঁ, নিয়েছেন। হ্যাঁ, তো লাস্টে নিচ্ছেন হলো 8b³। হ্যাঁ, তো মাইনাসে মাইনাসে তো প্লাস হয় স্যার। হ্যাঁ, তো প্লাস হয়ে তো 9 হবে। এখানে আটটার, ওখানে জি একটা, স্যার। 9টা। জি স্যার। তো কিন্তু 9-এর আগে যে মাইনাস আছে স্যার। হ্যাঁ, মাইনাস দিতে হবে। -8টা b³ আর একটা -b³ মিলে তো -9টা b³ হবে। হুম, ও, ঠিক আছে স্যার। ওকে। তাহলে এই অঙ্কটা আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে একটু করবেন, মানে এটা আসবে পরীক্ষায়। হ্যাঁ, মানে এটা 90%। এই 21টা পর্যন্ত আজকে থাক। হ্যাঁ, আমাদের মোটামুটি মানে সুদের অঙ্ক না করলে আমরা 30টা পর্যন্ত যেতে পারতাম। তা আগামী দিন বাদ বাকিগুলো করবো। এই 21টায় আপনারা করে ফেলবেন। হ্যাঁ, এইগুলো খুব ভালো করে করে ফেলবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার, অঙ্ক যেহেতু শেষ স্যার, আমি একটা অঙ্কের কথা বলি স্যার। আজকে যে হ্যাঁ, বলেন। আপনি একটা সমাধান দিয়েছেন স্যার, এই সমাধানটা আছে স্যার, মানে 50 টাকা স্যার 220টি হ্যাঁ, কলা ক্রয় করা হলো, বিক্রয় করা হলো, 10% লাভ। হ্যাঁ, স্যার 100টি কলার ক্রয় মূল্য কত স্যার? হ্যাঁ, স্যার আমি এভাবে করছি স্যার, যে 50টি কলা 220 টাকায় যেহেতু আমরা কিনলাম, এখানে 10% লাভ আছে। হ্যাঁ, স্যার আমি আগে 10% লাভটাকে বাদ দিলাম 220 দেন। টাকা থেকে, তখন 198 টাকা হলো স্যার। তো তার কোনটা মানে থেকে, কোনটা 198 থেকে, টাকা হচ্ছে, কোনটা থেকে? মানে 220 টাকা থেকে 220 টাকা বিক্রি করা হলো 50টি কলা, এর মধ্যে হ্যাঁ, 10% লাভ আছে স্যার। না না দশ না না না, না না, আপনার বুঝতে ভুল করতেছেন। এটা এটা তো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের বিক্রয় মূল্যের পুরো তো আপনি লাভ ধরতে পারেন না। 220 টাকা তো বিক্রয় মূল্য। হ্যাঁ, জি স্যার। ওইটা তো বিক্রয় মূল্যের পুরো আপনি লাভ ধরতে পারেন না। আপনাকে লাভ ধরতে হবে ক্রয় মূল্যের উপরে। এই জন্য আপনাকে আগে ক্রয় মূল্য বের করতে হবে। হ্যাঁ, আপনি তো সরাসরি মানে 10% ধরতেছেন কার উপরে? ওই বিক্রয় মূল্যের উপরে না। জি স্যার। তাহলে হয় কোনো দিন? হ্যাঁ, বিক্রয় মূল্যের উপরে লাভ ধরবেন কেন? লাভ তো ধরতে হবে ক্রয় মূল্যের উপরে। ওইটাকে আপনাকে স্যার, প্রথমে করতে হবে কি, যে ওইটাকে বিক্রয় হচ্ছে, মূল্য হ্যাঁ, বিক্রয় মূল্য 10% যেহেতু লাভ হয়েছে, তাহলে হ্যাঁ, এখানে ওই যে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হ্যাঁ, 100 হ্যাঁ, টাকা হ্যাঁ, রাইট। পরে এই বিক্রয় দুইশো মূল্য যে বিশকে আপনার 110 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 200 টাকা হবে ক্রয় মূল্য। এটা হবে ক্রয় মূল্য। এইটার উপরে আপনার 10% লাভ ধরলে 20 টাকা হয়, তখন 220 টাকা হয়। ঠিক জি, আছে। এই 200 টাকা দাম হচ্ছে কয়টা? 50টার। তাহলে 100টার দাম হবে 400 টাকা। 50টার দাম 200 টাকা হলে একটার দাম কয় টাকা হচ্ছে? 4 টাকা। বুঝতে ভুল করছে ভাই। হ্যাঁ, 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 মনির বুঝছেন বিষয়টা কি? জি স্যার। জি স্যার। মানে আপনার বিক্রয় মূল্যের উপরে ধরলে হবে না কিন্তু। স্যার। স্যার, হ্যাঁ, আব্দুল সালাম স্যার। হ্যাঁ, বলেন। স্যার, মানে আমি আজকে অনলাইন ক্লাস প্রথম স্যার, সেজন্য মানে বুঝতে একটু অনেকটাই দেরি হয়ে গেছে। তো আপনার আজকের ক্লাসগুলা কি এই ভিডিও পাওয়া যাবে হ্যাঁ, স্যার? হ্যাঁ, হ্যাঁ, ভিডিও পাওয়া যাবে। আপনি আমাকে নক দেন ক্লাসের পরে, আপনাকে আমি ভিডিও দিয়ে দেবো। আচ্ছা, তাই এইগুলো আপনার হচ্ছে আজকে আমরা অঙ্ক এই পর্যন্ত থাক। আর এই যে রুহুল আমিনের অঙ্কগুলো আমি পরে করে দিচ্ছি।
হ্যাঁ, আমাদের হচ্ছে আর একটা জিনিস আজকে আমরা শিখবো, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আপনাদের বলছিলাম যে, আচ্ছা আমি এই যে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আপনাদের নবম ব্যাচ এবং দশম ব্যাচ, আমি এই নবম ব্যাচের ক্লাসও কিন্তু আমি আলাদা করে নিব। হ্যাঁ, আমি যে কাজটা করতেছি কি, দশম ব্যাচের সাথে আপনাদের ক্লাসের লিঙ্কটা দেওয়া হচ্ছে। এটার একটা কারণ হচ্ছে যে ধরেন এই যে উৎপাদকগুলো এদেরকে করানো হচ্ছে, আপনাদের এটা আগেই হয়ে গেল, যাতে আপনার ক্লাসের লিঙ্ক দশম ব্যাচের গুলো আপনাদেরকে আমি শেয়ার করে দেব। আবার যেমন আমি রাইট ফর্ম অফ ভার্ব আপনাদের মানে কিছুদিন পরে পড়াতাম, সেটা আর্লি একবার পড়াও হয়ে গেল। তো এই জিনিসগুলো একটু দেখা যাচ্ছে যে মানে আহ, তাছাড়া আপনাদেরও অনেক সময় লেগে যাবে। হ্যাঁ মানে যেহেতু বড় একটা ইয়ে না, একটু টাইম লেগে যাবে, এই জন্য একটু আগায় নিলে এদের সাথে ক্লাসগুলো করলে আপনাদের রিভিশনও হবে, পাশাপাশি আপনার হচ্ছে মানে বিষয়গুলো একটু মানে যেমন আপনার আপনাদের আমি যেমন হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা গত ক্লাসে পড়াইছি, ওগুলো আপনাদের একটু আগে আগে যাবে এই আর কি। হ্যাঁ, তো এই জন্য আর কি হচ্ছে এদের সাথে আপনারা নিয়মিত ক্লাস করেন, আপনাদেরও আলাদা করে ক্লাস নিব। হ্যাঁ, তাহলে আপনাদের কোর্সটা আর্লি শেষ হবে। আর দু একদিন হয়তো গ্যাপ থাকবে, সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ। হ্যাঁ, আমিনুল। স্যার আমাদের স্যার মানে যেগুলো প্র্যাকটিস করি নাই নবম ব্যাচে, ওগুলো এখানে প্র্যাকটিস করতেছি এই ব্যাচের সাথে, কিন্তু এগুলো রেকর্ডটা তো স্যার আমরা ওইভাবে রেকর্ড দিয়ে পাইতেছি না। দেবো নি, রেকর্ড দিয়ে দেবো নি, রেকর্ডে অসুবিধা নাই, রেকর্ড সবগুলোই দিয়ে দেবো, অসুবিধা কি। আপনারা মানে দেখবেন, পড়াশোনা আপনারা করতে থাকেন, ম্যাটেরিয়াল যা দেওয়ার আমরা দিব নি। রুল আমিন। হ্যাঁ স্যার, কি যে মনে আসে না। কন্ডিশনাল সেন্টেন্স মোটামুটি সহজ আছে, তার হ্যাঁ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে ভয়েস চেঞ্জ, এগুলা পড়াইলে মানে একটু বেশি ভালো হইতো স্যার। হ্যাঁ, এরপরে আমাদের এই ধরেন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের মোট চ্যাপ্টার হচ্ছে 4টা। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্ব চ্যাপ্টার হচ্ছে 4টা। একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, আর একটা হচ্ছে সাবজাংটিভ। এই ও 4টার বাইরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব আসে না। তো এই জন্য আমরা অলরেডি 2টা শেষ করে ফেলছি, আজকে 2টা শেষ করে ফেলবো। রাইট ফর্ম অফ ভার্ব আজ থেকে শেষ, আগামী দিন থেকে আপনাদের এই ট্রান্সফরমেশনে আমি যাব। ট্রান্সফরমেশন আর ট্রান্সলেশন। হুম। ট্রান্সফরমেশন, ভয়েস, ন্যারেশন, এই 3টা আর চ্যাপ্টার। ট্রান্সলেশন, এই চারটা খুব এই ইম্পর্টেন্ট। 4টা চ্যাপ্টার কন্টিনিউয়াস পড়বো। তারপরে আমরা হচ্ছে আপনার অন্য চ্যাপ্টারে যাব। এই 4টা চ্যাপ্টার টানা হচ্ছে আপনার মানে শেষ করব আগে, কারণ এগুলো থেকে জটিল প্রশ্ন হয়। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা বুঝি যে কন্ডিশন মানে অ্যাপ্লাই করা থাকে, ইফ যুক্ত সেন্টেন্স থাকে। কন্ডিশনাল সেন্টেন্সের মূলত 3টা নিয়ম আছে, 3টা নিয়ম পড়লে কন্ডিশনাল সেন্টেন্স আপনি পারবেন। হ্যাঁ, যে খুব ডিটেলস আপনাকে এখানে অত বিস্তারিত পড়তে হবে না, লিখিততে অত বিস্তারিত আসে না, সামান্য কয়েকটা জিনিস জানলেই হয়। কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকার, একটা জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, একটা থার্ড কন্ডিশনাল। এটা আপনার জেনে রাখলেন, যদি কখনো পরীক্ষায় আসলো। কন্ডিশনাল সেন্টেন্স দেখে চিনবেন হচ্ছে ইফ যুক্ত থাকবে, অথবা আনলেস যুক্ত থাকবে, অথবা হ্যাড প্রথমেই থাকবে। হুম। এই 3টা কন্ডিশন যদি মানে যে কোনো একটা থাকলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ওকে। আচ্ছা, আমরা প্রথমে জিরো কন্ডিশনাল একটা আলোচনা করি, মানে বিষয়টা শিখে রাখা ভালো। মানে আমরা তো অত ইংরেজি পণ্ডিত না, দেখবেন যে ফেসবুকে কিছু ইংরেজি পণ্ডিত আছে যারা ভয়াবহ পণ্ডিতগিরি মানে ইয়ে করে, এবং নিজের ইয়ে করার জন্য আবার এরকমও কমেন্ট দেখলাম আমি যে বিসিএস এর প্রশ্ন করার জন্য আসলে এদের আমাকে নিলে আমি অন্তত প্রশ্নটা ঠিক করে করতে পারতাম, সর্বনাশ, নিজে কোনোদিন পিলিতে পাশ করতে পারে না। আচ্ছা। হ্যাঁ, তো জিরো কন্ডিশনালটা হচ্ছে যে আপনার কন্ডিশনাল সেন্টেন্সে অবশ্যই 2টা পার্ট থাকবে, তাই না? একটা হচ্ছে ইফ যুক্ত, একটা হচ্ছে ইফ ছাড়া, মানে যদি আর যদি ছাড়া। তাহলে এখানে একটাতে কারণ থাকবে, একটাতে ফলাফল থাকবে। তাহলে কারণ আর ফলাফল আপনার যেহেতু 2টা সেন্টেন্স থাকবে, সেহেতু হচ্ছে 2টা সেন্টেন্স যদি হয় তাহলে আপনার অবশ্যই এটা কন্ডিশনাল সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্স হবে। কন্ডিশনাল সেন্টেন্স সবসময় কমপ্লেক্স সেন্টেন্স হয়। একটা হচ্ছে ইফ যুক্ত, একটা ইফ ছাড়া, যেহেতু ইফ যুক্ত সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথমটাতে আমরা জিরো কন্ডিশনালের নিয়মটা কি, যে একটা
একটা সেন্টেন্স দেখি তাহলে ক্লিয়ার হবে। দাঁড়ান, এই যে মানে সেন্টেন্স গুলো কনফিউশন টাইপের থাকে। আপনি এখানে লেখার ক্ষেত্রে আপনার আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এই এখানে দুইটা বাক্য সত্য হওয়ার সম্ভাবনা প্রবল, মানে দুইটা বাক্য সত্যই হয়, মিথ্যা হয় না, সেগুলো জিরো কন্ডিশনাল। আপনার বেসিক পার্থক্য দরকার নাই, আপনি খালি শুনে রাখেন, মানে লেখার ক্ষেত্রে অনেক সময় কাজে দেয়, অনেক সময় প্রয়োজন হতে পারে। যেমন আপনার একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আপনি যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপ তাপ দেন তাহলে পানি কি হবে, ফুটবে। কথাটা সত্য। হুম। আচ্ছা, তারপরে যেমন হচ্ছে ইফ এ সাবস্টেন্স ইজ কোহেসিভ ইটস টেন্ডস টু স্টিক টুগেদার, মানে একটা বস্তু যদি খুব আন্তঃআণবিক শক্তি কম থাকে তাহলে বস্তুটা কঠিন পদার্থ হয়। আমরা ক্লাস 7-এ পড়তাম যে লোহার আন্তঃআণবিক দূরত্ব কম, লোহার ভিতরে যেগুলো থাকে এগুলো। হ্যাঁ, ক্লিয়ার? তো এগুলো বাক্য সত্য। হ্যাঁ, যেমন আপনি যদি পানি ফ্রিজে রাখেন বরফ হবে, এগুলো সত্য ঘটনা। যেগুলো সত্য সেগুলো সবই জিরো কন্ডিশন। হ্যাঁ, আবার আরেকটা কথা আছে, যেমন ইফ আই আক্সড ইফ আই আক্সড হার টু কাম উইথ আস হি অলওয়েজ সেড নো, মানে আমি যদি তাকে বলি যে আমাদের সাথে চলো যাই, সে সব সময় না বলে। তার মানে কি, কথাটা সত্য। হুম, মানে একদমই সত্য, এর মধ্যে কোনো প্রকার ভুল নাই। আচ্ছা, তো এইগুলো হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের বৈশিষ্ট্যটা কি, যে এখানে উভয় পাশে একই টেন্স থাকবে। একই টেন্স মানে যদি ইফের সাথে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ওই পাশে প্রেজেন্ট টেন্স থাকবে, ইফের সাথে যদি পাস্ট প্রেজেন্ট মানে পাস্ট ইনডেফিনিট থাকে ওই পাশে পাস্ট ইনডেফিনিটই থাকবে, একই টেন্স থাকবে। আচ্ছা, আমরা দু একটা উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হবে। যেমন এখানে বলছে ইফ হি হ্যাজ টাইম হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে, যদি তার হাতে সময় থাকে তাহলে সে আমার সাথে দেখা করবে। আচ্ছা, এখন এটা কোন কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল না ফার্স্ট কন্ডিশনাল না সেকেন্ড কন্ডিশনাল না থার্ড কন্ডিশনাল? হ্যাঁ, এগুলো বোঝার উপায় কি? তে এখানে আপনার দেখেন হি হ্যাজ টাইম, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এই পাশে আপনি হচ্ছে প্রেজেন্ট টেন্স বসায় দেন, হি ভিজিটস আস নেক্সট ফ্রাইডে, অর্থাৎ সে আমার সাথে দেখা করবে। আপনি ধরে নিলেন যে দুইটা বাক্যই সঠিক, এখানে কোনো ভুল নাই। হ্যাঁ। আচ্ছা, আরেকটা দেখায়, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ ড্যাশ সেকেন্ড ওয়ান ফ্রি, তুমি যদি একটা টি শার্ট কিনো আর একটা ফ্রি পাবে, দোকানে মানে তোমাকে অফার করছে আর কি। তাহলে ইউ গেট, হ্যাঁ প্রেজেন্ট টেন্স, এই পাশে প্রেজেন্ট টেন্স এই পাশে প্রেজেন্ট টেন্স। ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, তুমি যদি অনেক সময় রোদে থাকো, ইওর স্কিন কি হবে, পুড়ে যাবে, তাহলে বার্নস। এইটা কিন্তু একদমই সত্য, এটা জিরো কন্ডিশনালি হবে, এইটা কোনোভাবেই কিন্তু ফার্স্ট কন্ডিশনালে নিয়ে যাওয়া যাবে না। আমরা যখন ফার্স্ট কন্ডিশনাল পড়বো তখন বোঝা যাবে ফার্স্ট কন্ডিশনালে যাওয়ার সুযোগ নাই, রোদে বেশিক্ষণ থাকলে পুড়ে যাবে। হুম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, তাহলে ইওর স্কিন বার্নস হবে। হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা কি? আচ্ছা, যেমন ইফ ইট ইজ উইন্টার, যদি এখন শীতকাল হয়, ইট ফিলস কোল্ড, তাহলে ইট ফিলস হবে, কারণ শীতকালে তো ঠান্ডা লাগবে। ইফ ইট ইজ সামার, তাহলে এটা গরমকাল হলে গরম লাগবে। এগুলো তো সত্য ঘটনা, তাহলে উভয় পাশে দুইটাই একই টেন্স হবে, ইফ এর সাথে যে টেন্স থাকবে ওই পাশে একই টেন্স হবে। ঠিক আছে রুল? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে স্যার। ওই যে এক হ্যাঁ বলেন। দাম এরকম একটা আছে না স্যার, পড়ছিলেন, এখন ওইভাবে মনে নাই, তাহলে ওইটা স্যার কেমনে হইলো ফার্স্ট কন্ডিশনের হয়? কোনটা পরে কোনটা? বলবো নি স্যার মনে হইলে। ওই যে এখন আমি মনে করে বলতে পারতেছি না, ভুলে গেছি স্যার। দ্রব্য আচ্ছা মূল্যের কি জানি, মনে নাই স্যার, পরে বলবো নি। আচ্ছা, মনে করে বলেন, অসুবিধা নেই। এরপরে আসি এখানে ফার্স্ট কন্ডিশনালে আসি। ফার্স্ট কন্ডিশনালে কনসেপ্টটা কি, ফার্স্ট কন্ডিশনালে ইফ যুক্ত যে বাক্যটা সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে আর অথবা ফিউচার হবে, কিন্তু ইফ ছাড়াটা হচ্ছে
মানে প্রেজেন্ট হবে হচ্ছে আপনার ইফ যুক্তটা, আর ইফ ছাড়াটা ফিউচার হবে, ফিউচার ইনডেফিনিট। এটা প্রেজেন্ট ইনডেফিনিট, আর ইফ ছাড়াটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনাল তাহলে কোনটা? হুম যেমন আমরা আগে একটা বাক্য দেখে আসলাম, মনে আছে? আহ, মানে যে ওই বাক্যগুলো কিন্তু আপনার কিছু আছে যে আপনি ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আসতে পারেন, কিছু সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আসতে পারেন। ফার্স্ট কন্ডিশনালে বাক্যটা সবসময় সত্য না, তবে সত্য। হুম যেমন এখানে ইফ অ্যালেক্স মি আই উইল ইমেল দ্য ডকুমেন্ট, মানে অ্যালেক্স যদি আমার কাছে জানতে চায়, মানে চাই, তাহলে আমি মেলটা পাঠাবো। তাহলে উইল ইমেল, তাহলে এখানে ফিউচার আছে, সুতরাং এই পাশে প্রেজেন্ট হবে, আস্ক ইফের সাথে প্রেজেন্ট হবে। যেমন ইফ দ্য রাবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারি লুজ ইটস কালার। হুম তাহলে এখানে দেখেন যে যদি রাবারকে আপনি হচ্ছে হিট দেন, তাহলে কি হবে? কালারটা লস করবে। হ্যাঁ, এটা লস করতেও পারে, নাও পারে, এটা 100% সত্য না, এই জন্য এটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে এখানে হচ্ছে ইট উইল হবে, কারণ এখানে ভার্ব দেওয়া আছে। যেমন হি ওন্ট পাস, ওন্ট মানে উইল নট পাস হিজ এক্সাম আনলেস, আনলেস থাকলেও তো কন্ডিশনাল। তাহলে এখানে উইল নট পাস আছে, তার মানে ফিউচার ইনডেফিনিট। তাহলে এখানে কন্ডিশনালে যেটা আনলেস যুক্ত সেটাতে কি হবে? প্রেজেন্ট। তাহলে হি স্টাডিজ মাসাডার। ওকে, তাহলে আপনাকে খেয়াল করবেন যে গ্যাপটা কোন জায়গায়, মানে ফিউচারে গ্যাপ না প্রেজেন্ট, মানে কোনটা, ইফের সাথে গ্যাপ না ইফ সারাটা গ্যাপ। যেমন ইফ ইউ মেক ডিলে ইউ ড্যাশ দ্য ট্রেন, তুমি যদি দেরি করো তাহলে ট্রেন মিস করবে, কথা সত্য। হ্যাঁ, কিন্তু অনেক সময় সত্য নাও হতে পারে। তাহলে ইউ উইল মিস হবে, ইফের সাথে এটা প্রেজেন্ট টেন্স আছে, এটা হবে। ইফ হি রানস ফার্স্ট হি ড্যাশ উইন দ্য প্রাইজ, সে যদি রোদে দৌড়ায় তাহলে কি হবে? হি উইল উইন দ্য প্রাইজ, সে প্রাইজটা জিতবে। হ্যাঁ, তাহলে ইফের সাথে যেটা, এই যে এইটা মনে হয় রুল আমিন বলতে চাচ্ছে, ইফ দ্য প্রাইস ইজ লো দ্য ডিমান্ড উইল ইনক্রিজ হবে। হ্যাঁ, রুল আমিন। স্যার ইয়াস, এটার কথা আমি বলতেছিলাম। স্যার হ্যাঁ এটা না হ্যাঁ, চূড়ান্ত সত্য কথাই তো। তাহলে কোনটা? এটা জিরো কন্ডিশনাল হইলো নাকি? এই যে ইফ দ্য প্রাইস ইজ লো দ্য ডিমান্ড উইল ইনক্রিজ, না না, কি বলেন আপনি? দাম কমলে চাহিদা বাড়বো না? না, এটা সব সময় সত্য না। ঠিক আছে, দাম কমলে চাহিদা বাড়বে, এটা হচ্ছে সত্য। এটা হচ্ছে জিরো কন্ডিশনালে যে সত্য সেই সত্য না, জিরো কন্ডিশনালে শতভাগ সত্য। হ্যাঁ, কিন্তু এটা শতভাগ সত্য না। এখন যেমন গরমের দিন আপনার এখন দাম, আপনি কম্বলের দাম যদি 200 টাকা কমায় দেয়, কেউ কিনবে? হ্যাঁ, জি না, ইয়াস ইয়াস। হ্যাঁ, এখন কিনবেন, এটা সবসময় সত্য না। বুঝতে পারছেন? যেমন আপনার শীতের জি দিনে স্যার। যদি তরমুজ নিয়ে এসে দেয় যে এগুলো নিয়ে যান বাড়িতে, ফ্রিজে রেখে দেয়, খায়েন, কেউ নিবে? হ্যাঁ, নিবে না। আসলে এটা হচ্ছে সবসময় সত্য না, এই বাক্যটা অনেক সময় ভুল হয়, এটা পরীক্ষাতে খুব রিপিট হয়। ইফ দ্য প্রাইস ইজ লো দ্য ডিমান্ড উইল ইনক্রিজ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড কন্ডিশনালে আসি। সেকেন্ড কন্ডিশনাল কি বলছে? সেকেন্ড কন্ডিশনাল বলছে যে আপনার এই যদি ইফ যুক্ত সেন্টেন্সটাতে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে পরেরটাতে আপনার কি হবে? উড, কুড অথবা মাইট, বেশিরভাগ ক্ষেত্রে উড যুক্ত হয়, তারপরে ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই উড যুক্ত হয়। যেমন আমরা হচ্ছে, আর যদি হচ্ছে আপনার যেমন এই সেন্টেন্সটা দেখেন, ইফ আই ড্যাশ মিলোনিয়ার আই ড্যাশ হেল্প এভরি ওর্থ কেস। হ্যাঁ, মানে আমি যদি মিলোনিয়ার হতাম তাহলে আমি মানে গরিব মানুষদের সাহায্য করতাম। তাহলে এখানে এই টাইপের বাক্যগুলোতে ওয়ার ব্যবহার হবে, এখানে বোঝা যাচ্ছে। তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এই পাশে উড প্লাস ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, আচ্ছা, এই বাক্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বাক্যগুলো আনরিয়াল পাস্ট, মানে হচ্ছে অতীতে ঘটনাটা ঘটে গেছে, এটা সত্য না, এবং হ্যাঁ, এটা ঘটনা সত্য না এবং ভবিষ্যতে সত্য হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই। হুম যেমন ইফ আই ওয়ার মিলিয়নিয়ার আই উড হেল্প এভরি ওর্থ কজ, মানে কি, আমি যদি ধনী হতাম, মানে তাহলে আমি গরিব মানুষকে হেল্প করতাম, তার মানে সে ফকির। হুম সে ধনী হয়নি, গরিব মানুষকে কোনোদিন হেল্পও করেনি, দুইটা বাক্যই মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, যেমন এটা দেখেন, দ্য বয় ড্যাশ আনলেস হি অ্যাপোলজাইজড সিনসিয়ারলি, ছেলেটাকে ক্ষমা করা হতো না, ভালো করে খেয়াল করেন, ছেলেটাকে ক্ষমা করা হতো না যদি না সে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ না করতো, মানে সে খুবই কাকুতি মিনতি করে দুঃখ প্রকাশ করেছে, এই জন্য তাকে ক্ষমা করা হয়েছে। তাহলে এটা কি হলো?
অ্যাপোলোজাইজড এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সুতরাং হচ্ছে এই পাশে কি হবে, উড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে প্যাসিভ ভয়েস কিন্তু লক্ষ্য করেন, দ্য বয় কি হবে, ক্ষমা করা হতো না, তাহলে ফর মানে উড নট বি ফর গিভেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি ইফ ইট উড বি প্লেসেন্ট বেটার ইফ উই ড্যাশ হোয়ার টু গো, মানে কোথায় যেতে হবে এটা আমরা যদি জানতাম তাহলে ভালো হতো। এখানে দেখেন ইফ সারাটাতে উড প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তাহলে এই পাশে কি হবে, পাস্ট টেন্স হবে, অর্থাৎ ইফ উই নোটা কি হবে, নিউ হবে। ওকে, হ্যাঁ আয়ান বলেন। স্যার 12 রেডিয়ান। হ্যাঁ আয়ান, 12 কি হলো? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রুহুল আমিন বলেন। 12 নাম্বার আমি বুঝছি স্যার। হ্যাঁ এটা বয় বলেন। এই বালক কাউরে ক্ষমা করতো না, বালকরেই রাইট ক্ষমা রাইট করা রাইট, হতো, এই বালককে তো জন্য ক্ষমা প্যাসিভ। করা হবে, মানে বালক হচ্ছে সে জানতে চেয়েছে, মানে ক্ষমা চেয়েছে জন্যই সে হচ্ছে ক্ষমা পেয়েছে, ঠিক আছে। জি স্যার, প্যাসিভ। আচ্ছা পরেরটাতে যাই। পরেরটাতে বলছে যে ইফ আই ওয়ার ইউ, হ্যাঁ আমি যদি তুমি হতাম, হ্যাঁ আই আই ড্যাশ এনি ওয়ান অ্যাবাউট দিস, তার মানে হচ্ছে আহ, মানে এখানে ওয়ার আছে তাহলে উড প্লাস টেল হবে। হ্যাঁ, তাহলে উড হচ্ছে উড নট টেল, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে এরকম কাজ করতাম না। তার মানে সে মানে এই ব্যাপারটা কাউকে সে বলতাম না, তার মানে কি সে বলেছে সবাইকে। হ্যাঁ, মানে এরকম আর তার জায়গায় তো সে হওয়ার সুযোগ নেই। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা কি, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল গেল। যেমন এখানে আছে ইফ আই নিউ দা আনসার, আমি যদি আনসারটা জানতাম আই উড টেল ইউ, মানে আমি তোমাকে বলতাম। এবার সে পাস্ট টেন্স, তাহলে উড প্লাস ভার্ব হবে, তার মানে সে আনসার জানেও না বলেও নি, দুইটাই মিথ্যা। ঠিক আছে, সে আনসার জানে না। আচ্ছা, এই কন্ডিশনাল সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে দুইটা বাক্য মিথ্যা হয়। আচ্ছা, তাহলে এগুলো গেল। হ্যাঁ, এগুলো একটু দেখবেন, আমরা থার্ড কন্ডিশনালে চলে যাই। হ্যাঁ, এগুলো একই জিনিস। থার্ড কন্ডিশনালের বিষয়টা কি, থার্ড কন্ডিশনাল ইফ যুক্ত সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স হবে, ইফ যুক্ত সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর বাদ বাকিটা হচ্ছে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, সিম্পল, এটা কোনো জটিল কিছু নাই। যেমন দিস কুড হ্যাভ ওয়ার্কড, উড অথবা কুড একই কথা, কুড হ্যাভ প্লাস ওয়ার্কড মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ইফ যুক্তটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড বিন মোর কশাস। আচ্ছা, তারপরে যেমন এখানে বলছে হি ড্যাশ টু সি ইফ হি হ্যাড বিন এবল টু, মানে হ্যাড আছে বিন আছে, তাহলে কি হবে, ইফ যুক্ত বাক্যে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, ইফ সারা হচ্ছে উড হ্যাভ কাম। ওকে, সিম্পল ব্যাপার। হুম, এটা দেখেন বলছে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, উড হ্যাভ হ্যাপেন্ড, তাহলে কি হবে, ইফ যুক্ত বাক্যটাতে কি হবে, হ্যাড ব্রোকেন। তারপরে কি হি অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। হ্যাঁ, তাহলে এটা দেখেন, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে, হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। হুম, তাহলে এন হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এই পাশে হবে কি উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু এখানে প্যাসিভ ভয়েস হবে, তার মানে কি উড হ্যাভ বিন হবে। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, সে কিন্তু পুলিশকে অ্যারেস্ট করবে না, মানে সে গ্রেপ্তার হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, এই কন্ডিশনাল সেন্টেন্সের এখানে কয়েকটা প্রশ্ন আছে, আপনারা এগুলো একটু ভালো করে দেখলেই, মানে এই 3 চ্যাপ্টার আপনার ভালো করে পড়লে রাইট ফর্ম অফ ভার্বের এই কয়েকটা নিয়ম জানা থাকলে আপনার রাইট ফর্ম অফ ভার্বে আপনি এক্সপার্ট হতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা জিনিস আপনাদের ছোট্ট জিনিস শেখাবো, এটা আসলে স্লাইডে শেখানোর মতো না, খুবই ছোট্ট একটা জিনিস। এটা হচ্ছে যা শিটে দেওয়া আছে ওখান থেকে দেখলেই হয়ে যাবে, একটা ছোট্ট জিনিস, মানে ওইটা খালি একটু মুখস্থ রাখলেই আপনার জন্য মানে এমার্জেন্সি সিচুয়েশনে ওগুলো কাজে দেয়। কিরকম, যেমন আমি জাস্ট শুধু একটা ছোট্ট এখানে ইয়ে করে দেখাই দিচ্ছি, দেখেন। আচ্ছা,
এই যে সাবজাংটিভ বলে একটা কথা আছে, এখানে দেখেন সাবজাংটিভ বিষয়টা কি। সাবজাংটিভ হচ্ছে আমাদের এই মানে বাংলাতে আসলে এরকম ভার্বের কোনো ব্যবহার নাই, এটা ইংলিশেই হয়। সাবজাংটিভ জিনিসটা হচ্ছে যে যখন আপনি একটা কোনো কিছুতে আপনার চাওয়া বা ইচ্ছা প্রকাশ হয় তখন সেটা সাবজাংটিভ হয়। সাবজাংটিভ কিছু ভার্ব আছে, হ্যাঁ, সাবজাংটিভ কিছু ভার্ব আছে। সাবজাংটিভ ভার্ব আছে, সাবজাংটিভ অ্যাডজেক্টিভ আছে, সাবজাংটিভ হচ্ছে আপনার নাউন আছে। এগুলো চিনতে পারলেই হবে। যেমন এখানে অ্যাডভাইস, আক্স, কমান্ড, ডিমান্ড এগুলো লিখে দিছি, ইনসিস্ট এগুলো খুব বেশি করে পড়বেন। তারপরে ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, নেসেসারি, প্রপোজড এগুলো, ডিমান্ড, ইনসিস্ট, সাজেশন, রেকমেন্ডেশন এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো যে সাবজাংটিভ সেটা বুঝবেন কিভাবে, এটা সেন্টেন্সে বসবে কিভাবে, প্রথমে বাক্যের সাবজেক্ট থাকবে, তারপরে এইগুলোর মধ্যে যে কোনো একটা বসবে। হুম, এই যে বসছে সাজেস্ট, হ্যাঁ, বসার পরে একটা দ্যাট বসবে, দ্যাট এটা থাকবে। হুম, তারপরে দেখেন আর একটা সাবজেক্ট বসছে। এখন এখানে আপনাকে যে ভার্বটা বসাতে হবে, এখানে ধরেন গো একটা ভার্ব থাকলো, গো, এই ভার্বটা আপনি এখানে হি আছে না, অনেক সময় অনেকে কি করে হি গোজ টু দ্য ডক্টর দেয়, কিন্তু না, এটা হবে গো টু দ্য ডক্টর। কারণ কি, এটা হচ্ছে সাবজাংটিভ। সাবজাংটিভ অর্থ হচ্ছে এখানে আপনার কি আছে, সাবজাংটিভ অর্থ হচ্ছে যেখানে দ্যাট প্লাস সাবজাংটিভ ভার্ব সহ আছে, সুতরাং ভার্বের বেস ফর্ম বলে, বেস ফর্ম বলতে অরিজিনাল ফর্ম। যেমন উই আর্স দ্যাট নটি বয় ড্যাশ নাও, হ্যাঁ, মানে আমরা খুবই আবেদন করতেছিলাম যারা খারাপ ছেলেপেলে আছে তারা চলে যাক, তাহলে এখানে লিভ হবে, লিভস না কিন্তু। ইটস ইসেনশিয়াল দ্যাট দ্য পেশেন্ট, পেশেন্ট থার্ড পারসন সিঙ্গুলার অনেক সময় টেক্স লেখে, না লিখে এটা টেকই হবে, টেক্স না। অর্থাৎ সাবজাংটিভ থাকলে কোনো ফর্মই কাজে লাগবে না, পাস্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট ফর্মের এস বাই এস কিছুই না, শুধু অরিজিনাল ওই ফর্মটাই হবে। বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, এই সাবজাংটিভের এই ছোট্ট একটা নিয়মটা একটু দেখবেন, এখান থেকে দু একটা প্রশ্ন প্রতি বছরই আসে, ওই পাঁচটার মধ্যে একটা থাকে, তখন দেখা যাচ্ছে যে ওইটা ভুল হলে 1 মার্ক কাটা যায়। আচ্ছা, এখানে এসে এই যে রিডান্ডেন্সির একটা ছোট্ট জিনিস আছে, এটা আমি জাস্ট বলে দিই, আপনারা একটু রিডিং করে নেবেন। রিডান্ডেন্সি হচ্ছে কি জিনিস, মানে সোজা কথা হচ্ছে বাহুল্য দোষ। একই জিনিস মানে হচ্ছে দুইবার লেখা যাবে না। হুম, যেমন হচ্ছে আপনার রিটার্ন ব্যাক বলে না, রিটার্ন ব্যাক, রিটার্ন ব্যাক দেন। তারপরে হচ্ছে ডিকশনারি বুক, ডিকশনারি একটা বুক, সুতরাং এই দুইটা একসাথে লেখা যাবে না। তারপরে হচ্ছে মানে আপনার অনেক সময় বলে যে হচ্ছে আহ, আপনার নিউ ইনভেনশন, নিউ মানেই নতুন, ইনভেনশন মানেও নতুন, সুতরাং দুইটা একসাথে বলার দরকার নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে টাইম পিরিয়ড, টাইমও, টাইমও সময়, পিরিয়ডও সময়, দুইটা একসাথে বলার দরকার নাই। হ্যাঁ, তো এখানে এরকম লিস্ট আছে একটা, এই ছোট্ট একটা লিস্ট আছে, যেমন ডিসকাস অ্যাবাউট, হ্যাঁ, হ্যাঁ ডিসকাস আর অ্যাবাউট এই দুইটা একসাথে বলার দরকার নাই, কারণ ডিসকাস মানেই কোনো বিষয় নিয়ে আলোচনা করা। যেমন অনেক সময় বলে যে হচ্ছে মানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, অ্যান্সার টু না লিখলেও হয়, কারণ অ্যান্সার মানেই হচ্ছে অ্যান্সার টু দ্য। হ্যাঁ, তো যাই হোক, এখানে যে লিস্টটা দেওয়া আছে এই লিস্টের সাথে সাথে একসাথে মানে ইয়ে করে এটা একটু পড়ে নেবেন, ঠিক আছে। তাহলে ইংরেজি আজ যেগুলো থাকলো এগুলো কালকে একটু দেখাবো, যেমন হচ্ছে আপনার, হ্যাঁ রুল আমিন। স্যার এই যে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার, এটা নিয়ে আমি একটু ভাবছিলাম। আপনার এই শিটের নিচে লেখা আছে যে এগুলা যদি আবার নাউন ফর্ম হিসাবে ব্যবহার হয় হ্যাঁ, তাহলে প্রিপজিশন হবো, এরকম বলছিলেন কোথায় যেন। হ্যাঁ, হ্যাঁ হয় তাই অনেক সময়। ভাবলাম যে অ্যান্সার, হ্যাঁ এখানে অ্যান্সার তো কোনো ভার্ব না, অ্যান্সার এখানে নাউন, এজন্য হ্যাঁ, হয়তো বা টুটা হয়েছে, না হ্যাঁ হয় লিখতে অ্যান্সারের পারে। পরে টুটা হওয়ার কথা না। হ্যাঁ, তবে একটা জিনিস হয় কি যে হচ্ছে মানে আপনার এগুলো কিছু আছে রীতিসিদ্ধ আর কিছু আছে আপনার প্রচলিত, এই দুইটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, জি যেমন স্যার। ধরেন প্রচলিত আপনার কিছু হয়ে গেছে যেগুলো আসলে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা খুব জটিল। হ্যাঁ, যেমন আমাদের অনেক সময় বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও দেখবেন ওই ডিসকাস অ্যাবাউট একসাথে বলে, হ্যাঁ, আমি খেয়াল করে দেখছি। এখন এগুলো আসলে কিছু করণীয় নাই। হ্যাঁ,
যেমন হচ্ছে কাজিন বাদার কথাটা আসলে ঠিক না, কিন্তু প্রচলিত হয়ে গেছে। কাজিন মানে তো বাদার, জি তাই স্যার, না? জি স্যার, ডিসকাসের পরে অ্যাবাউট হয় না। হয় না, এটা তো এটা মানেই তো হচ্ছে মানে ডিসকাস মানেই কোনো বিষয় নিয়ে আলোচনা করে। তো কিছু কিছু জিনিস মনের অজান্তেই মানুষ মুখস্থ করে হ্যাঁ, ফেলে। হ্যাঁ, যেমন এই যে এখন দেখবেন খুব চলছে এই দ্রব্যমূল্যর দাম বেড়ে গেছে, এই সেই দ্রব্যমূল্যের তো দাম বাড়েনি, দ্রব্যের দাম বেড়েছে। ঠিক আছে, এটা কিন্তু দেখেন বড় বড় লোকজনও ভুল করতেছে। দ্রব্যমূল্যের আবার দাম কি? হ্যাঁ, সুকান্ত। হ্যালো স্যার, আমি বলতে চাচ্ছিলাম স্যার, এই প্রতিদিন অঙ্ক না করে মাঝে মাঝে একটু ইংরেজিটা আগে করাইলে ভালো হতো। কারণ স্যার আমরা অনেকেই ইংরেজিতে একটু উইক, মানে আচ্ছা। দ্বিতীয়তে ইংরেজিটা করাইলে অনেকের মানে কনসেন্ট্রেশন একটু ব্রেক হয়ে যায়। হ্যাঁ, মানে সব দিন না, মাঝে মাঝে ইংরেজি একটু আগে করাইলে ভালো হতো, এটা আমার কেন পার্সোনাল ব্রেক হয় মতামত। কেন? স্যার ওই 1 ঘন্টা অঙ্ক করার পর অঙ্ক এমনি একটু কঠিন কঠিন লাগে, এজন্য। আচ্ছা, না ঠিক আছে, বুঝতে পারছি। অনেক সময় হ্যাঁ আপনার কথা ভালো, আমি আগে ব্যাচে এরকম করাতাম। হ্যাঁ, এরকম ইয়ে করে, যাই হোক, আমি ইয়ে করে দেখবানি আপনাদের হচ্ছে গত ইয়ে পর্যন্ত আমি যেগুলো মানে জেনারেল নলেজ সেগুলো পড়াইছি, ওইগুলো এই মুক্তিযুদ্ধের যে খেতাব, এইখান থেকে প্রশ্ন হবেই। মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে অনেক কনফিউশন আছে, অনেক কিছু মানে আছে। হুম। আর মানে এটা নিয়ে আসলে আহ, এই যে খেতাব নিয়ে অনেক বই অনেক রকম আছে, তবে আপনাদের একটা বিষয় সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে যে খেতাব ঘোষণা হয়েছিল 1973 সালে 15ই ডিসেম্বর গেজেটে, সেই গেজেট অনুসারে যা ছিল সেটা গেজেট অনুসারে মুখস্থ করবেন। 7, 68, 175, 426 এগুলো। তারপরে কিছু বাতিল হয়েছে, কিছু আছে, কিছু ইয়ে হওয়ার পরে এখানে একটা পরিসংখ্যান আছে। হ্যাঁ, যে বীরশ্রেষ্ঠ যে 3 জন, এই 3 জনের কোনো সমস্যা হয়নি। নৌবাহিনীর একজন, বিমান বাহিনীর একজন, ইপিআর এর একজন, এই 7 জন। আর হচ্ছে মানে সেনাবাহিনীর 3 জন। বীরুত্তম 41 জন সেনাবাহিনীর, 8 জন, 6 জন, এগুলো বাহিনী সহ আলাদা আলাদা পড়বে। এখানে আপনার এই যে ডালিম, যে মেজর ডালিমের বীরুত্তম উপাধি, আপনার নূর চৌধুরী, রাশেদ চৌধুরী, মোসলেউদ্দিন, এদের মানে ইয়ে করে বাতিল করা হয়েছে। এরা ওই যে বঙ্গবন্ধুর খুনের হত্যা মামলায় আসামি, এদেরকে বাতিল করা হয়েছে। ঠিক আছে, তো সেই সব হিসাব নিকাশ করে এখানে এই পরিসংখ্যানটা দেওয়া আছে। হ্যাঁ, তো আপনাদের যদি পরীক্ষায় আসে যে বীরুত্তম মানে কতজন, এরকম একটা প্রশ্ন আসলো, বীরুত্তম কতজন, এখন এখানে একটা আপনাদের চালাকি করতে হবে। হ্যাঁ, কারণ এইগুলো ধরেন কোনো বইয়ে সঠিকভাবে তথ্য দেওয়া নাই, এখানে একটু এটা তো আসবেই পরীক্ষায়, বীরুত্তম কতজন এটা তো আসবেই, এর কোনো বিকল্প নাই। তো আপনার এখানে কি করতে হবে যে আহ, আপনি লিখবেন যে বীরুত্তম 68 জন, যার মধ্যে এই কি আম, ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী, মোসলেউদ্দিনের বীরুত্তম উপাধি কি করা হয়েছে না, এই ডালিমের বীরুত্তম উপাধি বাতিল করা হয়েছে, তাহলে থাকলো হচ্ছে 67 জন। বুঝতেছেন কথা? হুম। মানে আমার কথা কি বোঝা গেছে? পরীক্ষায় আসলো যে, হ্যাঁ আন্তমা, জি স্যার, আমি যে বীর উত্তমের কয়জন এটা নিয়েই মানে কনফিউশন। আমি 2-3টা বই দেখছি, কোথাও 67, কোথাও 68, আবার হ্যাঁ, হ্যাঁ, কোথাও হ্যাঁ, 69 লেখা আছে। একেবারে জগা খিচুড়ি। আবার যেমন ইয়েকে দিছে আপনার ওই যে কর্নেল জামিল চৌধুরীকে দিছে, এটার কিন্তু এখনো গেজেট ভাবে আসেনি। এখন হ্যাঁ স্যার, সহজ মানে কথা, বোঝাই যায় না যে সঠিক অ্যান্সার কোনটা দিব। হ্যাঁ সহজ কথা হচ্ছে এভাবে লিখতে হবে, এটা বুদ্ধিমানের কাজ, যে বীরুত্তম ঘোষিত হয়েছিল 68 জন, ডালিমকে, বীরুত্তম মেজর ডালিমকে বাদ দেওয়ার ফলে এখন আর 67 জন। এইভাবে লিখবেন লেখার ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে দেখবেন যে যে খাতা দেখবে সেই বিপদে পড়বে যে আসলে কি ঘটনা ঘটলো এটা। মানে সে তো আরো কনফিউশনে, মানে তারই এখন মানে ঠিক করা তার দায়িত্ব, মানে দায়িত্ব মানুষের উপর দিয়ে দিলেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা গেল। এইভাবে আপনার স্ট্র্যাটেজি করে ইয়ে করতে হবে। যেমন ধরেন যদি বলে বীর বিক্রম, বীর বিক্রম হচ্ছে ডিক্লেয়ার হয়েছিল 175 জন, তাই না? 175 জনের ভেতরে এই যে উম, হচ্ছে নূর চৌধুরী বাদ দিছে, তাহলে এখন হবে 174 জন, এরকম। আচ্ছা, এইভাবে আপনারা লিখবেন পরীক্ষার হলে, এরকম সুন্দর করে মানে বুঝাই লিখবেন, যাতে ওরা আপনার ভুল ধরতে গিয়ে ওরা নিজেরা একটা বিপদে পড়ে।
এরপরে বীরশ্রেষ্ঠ পরিস্থিতিতে আসি। বীরশ্রেষ্ঠ পরিস্থিতি 7 জনের, এখানে এগুলো আপনার পড়তেই হবে, এগুলোর কোনো প্রকার মানে ছাড় নাই। 7 জন বীরশ্রেষ্ঠের নাম, হ্যাঁ, এই যে সংক্ষেপে লেখা আছে 7000 মৌমানো। এখানে হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ, পরীক্ষায় 7 জন বীরশ্রেষ্ঠের নাম লিখতে আসছে, অনেক পরীক্ষায় আসছে। 7 জন স্পষ্ট করে লিখতে হবে, নামের উপাধি সহ। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ স্কোয়াড্রন লিডার রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। এখন বীরশ্রেষ্ঠ 7 জনের নাম আসলে, হ্যাঁ, আপনি লিখে দিলেন হামিদ রুহুল, মতি নূর আর মহি মুস্তফা রব। ঠিক আছে, হয়ে গেল। এইভাবে লিখলে আপনাকে সুন্দর করে ডান দিকে একটা 0 দিয়ে থুয়ে দেবে, যে এই স্টুপিড আসলে কিছুই জানে না। আচ্ছা, তো এদের হচ্ছে এই তথ্যটা পড়বেন। বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হয়েছে মুন্সি আব্দুর রউফ। এখানে তথ্য যেগুলো আছে, যেমন মুন্সির 1 নং ফরিংটি রাঙ্গা, ওনার জন্ম হচ্ছে কোথায়, ফরিদপুরে, আর মৃত্যু হচ্ছে রাঙ্গামাটির নানিয়ার চরে, কবর আছে। আর উনি যুদ্ধ করেছে 1 নং সেক্টরে। এইভাবে এক লাইন করে লেখা আছে। যেমন হামিদ ঝিমাই মিরপুর 4-এ, মানে হামিদ, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, ওনার জন্ম ঝিনাইদহে, ওনার মৃত্যু হয়েছিল, মানে কবর আছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে, যুদ্ধ করেছে 4 নম্বর সেক্টরে। হ্যাঁ, তো এগুলো পরীক্ষায় আসে যে কত নম্বর সেক্টরে কোথায় কবর আছে, কোথায় কি আছে। মোস্তফার 2 নম্বর ভুল হচ্ছে আখাওয়া, মানে ওনার জন্ম হচ্ছে কোথায়, ভোলাই, হ্যাঁ, আর কবর হচ্ছে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়াতে, যুদ্ধ করেছে 2 নম্বর সেক্টরে। জাহাঙ্গীর বরিশালের 7 নম্বর নবাব, মানে উনি হচ্ছে জন্ম কোথায়, বরিশালে, আর চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ ওনার কবর, 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেছে। রুহুল ফ্যান খুলে, রুহুলের জন্ম হচ্ছে রুহুল আমিনের ফেনী অথবা নোয়াখালী, হ্যাঁ, ফেনীও বলে কেউ, নোয়াখালীও বলে, আর কবর হচ্ছে খুলনাতে, আর 10 নম্বর সেক্টরে উনি যুদ্ধ করেছে। তো এগুলো একবার রিডিং করলে আপনি পারবেন, এগুলো খুব একটা কঠিন না। এই 7 জনের ইয়েটা মানে আপনার ভাইভাতেও কাজে দিবে। ভাইভাতেও মানে ভালো কাজে দিবে, কারণ হচ্ছে এগুলো ভাইভাতেও ধরে, যে 7 জন বীরশ্রেষ্ঠের নাম বলে। মুক্তিযুদ্ধের নারী শিশু, নারী শিশু বলতে গেলে আমরা নারীর অবদান, অনেক নারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু আমরা হচ্ছে আপনার প্রাথমিক অবস্থায় 1973 সালে 2 জন নারীকে হচ্ছে বীরত্বসূচক খেতাব, বীর প্রতীক দেওয়া হয়েছে। একজন হচ্ছে ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম, উনি 2 নং সেক্টরে, তারামান বিবি 11 নং সেক্টরে দেখতে হচ্ছে, বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। আর একজন ছিলেন খাসিয়া সম্প্রদায়ের কাকন বিবি, উনি হচ্ছে আর কি আহ কোনো খেতাব পাননি। হ্যাঁ, হচ্ছে তিনি মুক্তি বেটি নামে পরিচিত। আচ্ছা, আর যারা 71 সালে নির্যাতিত হয়েছিলেন, তাদেরকে বঙ্গবন্ধু হচ্ছে প্রথমে দেশে আসার পরে তাদেরকে বীরাঙ্গনা উপাধি দেয়। হ্যাঁ, মানে বীরের স্ত্রীলিঙ্গ হচ্ছে বীরাঙ্গনা। 2015 সালে এসে বাংলাদেশ সরকার এই বীরাঙ্গনাদের মুক্তিযুদ্ধ হিসেবে ঘোষণা করে। কতদিন সময় লাগছে চিন্তা করছেন? 1971 সালের ঘটনা, তারা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতেই হচ্ছে সময় লেগে গেছে 2015 সালে গেজেট তৈরি করে, এবং তারা এখন বর্তমানে মুক্তিযোদ্ধা হিসাবে মানে মর্যাদা পাচ্ছেন। হ্যাঁ, তো এই হচ্ছে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালু, এটা খুব ইম্পর্টেন্ট, পড়বেন। 13 বছর বয়সে উনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নিকৃষ্ট হচ্ছে ইউকেচিং মারমা, এটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের সময় আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, যেটাতে আমাদের ধরেন মুক্তিযোদ্ধাদের প্রেরণা এবং যে নিউজগুলো, এগুলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দেওয়া হতো। ঠিক আছে, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতো, একটা চরমপত্র, একটা হচ্ছে বজ্রকণ্ঠ, একটা হচ্ছে জল্লাদের দরবার। এগুলো আপনারা এখনো ইউটিউবে পাবেন। জল্লাদের দরবারের অনুষ্ঠান কেমন, এটা শুনলে বুঝতে পারবেন যে আসলে বিষয়গুলো মানুষকে, এই ইয়াহিয়া খান সম্পর্কে, হ্যাঁ, ইয়াহিয়া খানের চরিত্র নিয়ে সেখানে স্থানীয় ভাষায় আখতার মুকুল এগুলো উপস্থাপন করতেন। মুক্তিযুদ্ধে বিদেশি নাগরিক, এইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিদেশি নাগরিকদের মধ্যে প্রথমে WS ওডারল্যান্ডের নাম আসবে। উনি হচ্ছে বীর প্রতীক খেতাব পেয়েছেন, একমাত্র বিদেশি যিনি বীর প্রতীক খেতাব পেয়েছেন। ওনার জন্ম হচ্ছে এই নেদারল্যান্ডে। আর ওনার মানে বাবা মা থাকতেন অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, আমাদের যেমন কিছু কবি সাহিত্যিক আছে যাদের জন্ম এক জেলায় থাকে আর এক জেলায়, ওনারা এক দেশে জন্ম আর এক দেশে থাকে। হ্যাঁ, মুজাহিদ।
আর জিয়াউর রহমানের কি খেতাব কি বাতিল করা হয়েছে? হ্যাঁ জিয়াউর রহমানের খেতাব কি করা হয়েছে? হ্যাঁ, জিয়াউর রহমানের খেতাব তো বাতিল হয়নি। বাতিল হয়নি? না না, জিয়াউর রহমানের খেতাব কেন বাতিল হবে? জিয়াউর রহমান তো বীরোত্তম খেতাব আছে তো ওনার। কই এখানে তো সিটিতে দেখলাম না। না না, সবার তো নাম ধরে খেতাব না, বীরোত্তম যে লিস্ট আছে না, বীরোত্তমের যে লিস্ট আছে, কতজনের লিস্ট দেখলাম আমরা, এর মধ্যে ওনার নাম আছে তো। এই যে বীরোত্তম হচ্ছে আপনার টোটাল 67 জনের মধ্যে ওনার নামও আছে। 67 জনের লিস্ট তো এখানে দেইনি আমি। হ্যাঁ, তো 67 জনের লিস্ট থাকলে ওনার নামের মধ্যে থাকতো। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এই অপারেশন সার্চলাইটের সময় এই ডব্লিউএস ওডারল্যান্ড উনি হচ্ছে এই মানে বাটা কোম্পানির মানে ভিতরে উনি ট্রেনিং এর ব্যবস্থা করছিল মুক্তিযোদ্ধাদের। কি পরিমাণ রিস্ক নিয়ে চিন্তা করছেন? ফাদার মারিও ভেরেনজি, এই ভদ্রলোকের আপনারা নাম শুনেছেন, যশোরে একটা গির্জায় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন, এবং উনি একটা মিথ্যা কথা বলেছিলেন যে গির্জাতে কোনো মানে বাঙালি নাই। পরে হচ্ছে পাকিস্তানিরা এটা জানতে পারে এবং তাকে সহ সবাইকে মেরে ফেলে। জুলিয়ান ফ্রান্সিস যুক্তরাজ্যের নাগরিক, তিনি অক্সফামের সদস্য ছিলেন। এই ভদ্রলোক সেই সময় যে আমাদের শরণার্থী যারা ছিল তাদের খুব সহায়তা করেছিলেন আর কি। আর অ্যালেন গিন্সবার্গ, এনার নাম তো শোনার কথা, এটা খুবই ইম্পর্টেন্ট নাম, মার্কিন কবি গীতিকার। ইনি হচ্ছে এই সেই সময় যে শরণার্থী শিবির যশোর রোড যেটা, সেখানে এসে শরণার্থীদের পর্যবেক্ষণ করে একটা কবিতা লিখেছিলেন, সেপ্টেম্বর অন যশোর রোড, বিশ্ববিখ্যাত কবিতা, নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয় 1971 সালে। এবং এই কবিতা কিন্তু পরে গান হয়, হুম গান আকারে প্রকাশ হয়, এবং এই কবিতার কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শরণার্থীদের যে দুর্দশা এটা সারা পৃথিবীর মানুষ জানতে পারে। তারপরে হচ্ছে আর্থার কেন্ট ব্লান্ট। এই আর্থার কেন্ট ব্লাড হচ্ছে 1971 সালে মার্কিন কনসাল জেনারেল ছিল। ওনার একটা বই আছে, দ্য ক্রুয়েল বাথ অফ বাংলাদেশ। তো এই কয়েকজন বিদেশির নাম একটু ভালো করে পড়বেন। সাথে কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশটা কি? যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই ভারতীয় যে শরণার্থীগুলো আশ্রয় নিয়েছিল, 1 কোটি শরণার্থী যে আশ্রয় নিয়েছিল, সে 1 কোটি শরণার্থী তাদের মানে খাওয়া দাওয়া বা তাদের তহবিল সংগ্রহের জন্য এই হচ্ছে জর্জ হ্যারিসন, হুম জর্জ হ্যারিসন, ওনার বাসা কিন্তু হচ্ছে, ওনার জন্ম হচ্ছে লন্ডনে, উনি আমেরিকাতে আর কি একটা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে। আর এই হচ্ছে রবি শঙ্করকে সাথে নিয়ে, যেটা কনসার্ট ফর বাংলাদেশ, নিউ ইয়র্কে। হ্যাঁ, এখানে হচ্ছে মানে যে টাকা পয়সা ওঠে সেটা দিয়ে এই মানে সহায়তা করে। কনসার্ট ফর বাংলাদেশ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষা আসে। আচ্ছা, এই কনসার্ট ফর বাংলাদেশে একজন শিল্পী আপনার মানে বব ডিলান নাম, উনি কিন্তু নোবেল পুরস্কার পাইছে। পৃথিবীতে একমাত্র গানের শিল্পী যিনি নোবেল পুরস্কার পাইছে, গান গেয়ে নোবেল পুরস্কার পাইছে, এই বব ডিলান। হুম এই বব ডিলানের একটা গান আছে, থিং হ্যাভ সেন্সড, আপনারা শুনতে পারেন। গানটা খুবই সুন্দর, ভালো লাগবে আর কি। যাই হোক, এগুলো আসি। এরপরে মুক্তিযুদ্ধের গণমাধ্যমের কথায় আসি। মুক্তিযুদ্ধের সময় যে গণমাধ্যমগুলো ছিল তার ভিতরে মুজিবনগর সরকার একটা পত্রিকা ছিল, নাম হচ্ছে জয় বাংলা পত্রিকা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, যে মুক্তিযুদ্ধ সরকার যে পত্রিকা ছিল তার নাম হচ্ছে কি, জয় বাংলা পত্রিকা। আর সেই সময় হচ্ছে বাংলাদেশের পক্ষে 2 জন সাংবাদিক খুব ভালো কাজ করছেন, একজন হচ্ছে মার্ক টালি, উনি বিবিসির, একজন হচ্ছে কলকাতার হচ্ছে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আর সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহাস, ইনি শেখ মুজিব হত্যা, জিয়াউর রহমান হত্যা পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত। এনার 2টা বই আছে। হ্যাঁ, হচ্ছে দ্য রেপ অফ বাংলাদেশ, আর একটা হচ্ছে বাংলাদেশ আর লিগাসি অফ ব্লাড। হুম একটা লিখছেন 1971 সালে, একটা লিখছেন 1986 সালে। এই লিগাসি অফ ব্লাডে জিয়াউর রহমান আপনার তারপরে এই শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের যে মানে এই যে 2 জন যে হত্যাকাণ্ড হয়েছে, সাথে সাথে যে মিলিটারি যে কুয়ের মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেগুলোর খুব পুঙ্খানু বিস্তারিত সঠিক তথ্য আছে। কারো যদি এইসব বিষয়ে কনফিউশন থাকে, আপনারা এই ম্যাসকারেনহাসের বই পড়তে পারেন, আমার কাছে আছে, চাইলে আপনারা কিনেও নিতে পারেন বা হচ্ছে পিডিএফ ফাইল নিতে পারেন। আমারটা আমি বিক্রি করে দেবো, আমি পড়ছি তো, আর এগুলো আর রাখে কি। আচ্ছা, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তির ভূমিকাতে আসি। আমাদের মুক্তিযুদ্ধের সাথে পৃথিবীর প্রায় সব দেশই জড়াই গেছে। হ্যাঁ,
যার ভিতরে সবচেয়ে বেশি জড়াই গেছিল হচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, এই দুইটা দেশ বেশি জড়াই গেছিল। হ্যাঁ, তো এই যুক্তরাষ্ট্র মূলত পাকিস্তানকে সাপোর্ট করার জন্য এই মানে ইয়ে করে, আমাদের বিপক্ষে যায়। তো সেখানে সপ্তম নৌবহর পাঠানো মানে ইয়ে করে রিচার্ড নিক্সন সেই সময়। তো রিচার্ড নিক্সনকে শায়েস্তা করার জন্য ইন্দিরা গান্ধী এই আপনার আহ, মানে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার সাথে একটা মৈত্রী চুক্তি করে। হ্যাঁ, যার পরে রাশিয়া অষ্টম নৌবহর পাঠায়। হ্যাঁ, যার কারণে পরে আর এই যুদ্ধটা এড়ানো সম্ভব হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, সেই সময় এই মুক্তিযুদ্ধের সময় সারা পৃথিবীতে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিল, এগুলো মাঝে মাঝে পরীক্ষা আসে। জাতিসংঘের মহাসচিব কে ছিল? উথান্ট, এটা আসে খুবই। ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তারপরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এগুলো আসে পরীক্ষা। এগুলো চারটা একটু দেখবেন। আচ্ছা, আর এই যে শান্তি কমিটি, রাজাকার, আলবদর, এগুলো হচ্ছে আপনার মানে এগুলা থাকে, এগুলা না পড়লেও হবে। এগুলা সব মারাই গেছে, আর কয়টা লোকই বা আছে, এদেরকে আর করে টরে আর লাভ কি? সব তো মোটামুটি ধরেন এখন দলই নাই আর, এগুলো সব। আচ্ছা, এরপরে আমরা মুক্তিবাহিনী আর মিত্রবাহিনীর যৌথ আক্রমণের কথায় আসি। 21শে নভেম্বর যৌথ কমান্ড গঠন হয় ভারত আর হচ্ছে বাংলাদেশের। একটা জিনিস খেয়াল করেন, ভারত কিন্তু আমাদের প্রথম থেকে হচ্ছে আহ, শুধু শরণার্থীদের সাহায্য দিয়ে আসতো, আর হচ্ছে ডিপ্লোম্যাট অর্থাৎ সারা পৃথিবীতে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত তৈরি করার কাজ করেছে। তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ এভাবে সহায়তা করেছে 21শে নভেম্বর থেকে। অর্থাৎ আমাদের কয়দিন, আমরা আমাদের স্বাধীন হওয়ার কয়দিন আগে, এদিকে 16 দিন আর ওইদিকে হচ্ছে আপনার 9 দিন, মানে 25 দিন। অর্থাৎ শেষের 25 দিন তারা আমাদের সাথে যুদ্ধ করেছে। হ্যাঁ, আর বাদ বাকি যে আমাদের 9 মাস যে যুদ্ধ হলো, এই মার্চের 25 তারিখ থেকে একদম 16 মানে ডিসেম্বর পর্যন্ত, এই 9 মাস কিন্তু আমরাই যুদ্ধ করছি 25 দিন বাদে। হ্যাঁ, তারা শুধু আমাদের 25 দিন হেল্প, আর মুক্তি শরণার্থী যে 1 কোটি লোক ছিল তাদেরকে হেল্প করেছে, পাশাপাশি সারা বিশ্বে হচ্ছে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধাদের পক্ষে জনমত সৃষ্টি করেছে। এটা ভালো কাজ, সেটা ঠিক আছে। কিন্তু এই যে এখন দেখবেন অনেক ভারতের মিডিয়া বা অনেক সিনেমাতে দেখবেন বলে যে এই বাংলাদেশ কে বা ভারত নাকি স্বাধীন করে দিছে, এরকম অনেক রাজনীতিবিদও বলে, আবার সিনেমাতেও বলে। আবার দেখবেন যে ওই যে ইয়ে কি জানি বলে, কেউ কেউ আবার বলে যে বাংলাদেশের সাথে তো পাকিস্তানের যুদ্ধই হয়নি, এটা হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে, যার মাঝখান থেকে বাংলাদেশ বের হয়ে গেছে। তো এইগুলা মনে করেন যে এক প্রকার মানে কি বলবো, স্টুপিড লোকজন যারা আছে, রামছাগল টাইপের, এরা এসব মন্তব্য করে। ঠিক আছে, এগুলা বাংলাদেশ তার একদিনে স্বাধীন হয় না, দীর্ঘ সময়ের পরিক্রমাতে এটা এই জায়গাতে আসছে। হ্যাঁ, বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল, বীর মুক্তিযোদ্ধা, দেশের মানুষ, জনগণ, সবাই কিন্তু চেষ্টা করে দেশকে স্বাধীন করছে। এখানে ভারতের অবদান যেটুকু ছিল, সেটা হচ্ছে তারা শেষের দিকে আমাদের সাহায্য করছে কূটনৈতিক ভাবে। সারা বিশ্বের মানুষকে এক জায়গায় করার ক্ষেত্রে তারা ভালো অবদান রাখছে, এটা ঠিক, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। কিন্তু এইটা আবার স্বীকার করার কোনো দরকার নাই যে ভারত আমাদেরকে ফুল স্বাধীন করে দিছে আর কি, এটা একটা ভুল ধারণা। তো 21 নভেম্বরকে আমরা সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে, আচ্ছা এখানে একটা বিষয় দেখেন যে বাংলাদেশ ভারত যৌথ কমান্ড গঠন হয়েছে 21শে নভেম্বর, 21 নয় সশস্ত্র বাহিনী দিবস। আচ্ছা, 6 ডিসেম্বর স্বীকৃতি দিয়েছে ভুটান, তারপরে হচ্ছে ভারত। হ্যাঁ, আর 7 ডিসেম্বর যশোর সেনানিবাস ক্যান্টনমেন্ট প্রথম শত্রুমুক্ত হয়, বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা। 14 ডিসেম্বর হচ্ছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়, শহীদ বুদ্ধিজীবী আপনার দিবস পালন করা হয় 14 ডিসেম্বর। হ্যাঁ, আর 16 ডিসেম্বরে হচ্ছে বিজয় দিবস, এটা বৃহস্পতিবারে, সেই সময় আত্মসমর্পণ অনুষ্ঠান হয় সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে কে কে ছিল? বাংলাদেশের পক্ষে ছিল গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার, আর যৌথ বাহিনীর পক্ষে ছিল জগজিৎ সিং অরোরা জেনারেল, আর হচ্ছে পাকিস্তানের পক্ষে ছিল হচ্ছে আমির আব্দুল্লাহ খান নিয়াজি। হ্যাঁ, ওনার পুরো নাম হচ্ছে আমির আব্দুল্লাহ খান নিয়াজি বা A.K. নিয়াজি। আচ্ছা, এরপরে সিমলা চুক্তি হয়। আহ, যখন মানে আত্মসমর্পণ করার পরে এই মিলিটারি গুলোকে কিন্তু ভারতে নিয়ে যাওয়া হয়।
ভারতে নিয়ে যাওয়া ভারতীয় মিলিটারি ফোর্সের অধীনে নিয়ে যাওয়া হয় এবং তারা এটা পরবর্তীতে ফেরত দেওয়ার জন্য সিমলা চুক্তি মানে একটা চুক্তি হয় ভারতে, যেখানে ভারত পাকিস্তানের মধ্যে ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো, এবং সেখানে এই মিলিটারি গুলোকে ভারত তাদেরকে ফেরত দেয়। ঠিক আছে। আচ্ছা, এইগুলো গেল হচ্ছে এ পর্যন্ত, মুক্তিযুদ্ধ পর্যন্ত। এই যেগুলো আমি বললাম মুখে, এগুলো কিন্তু জাস্ট শুধু কথার কথা না, এগুলো খুবই পরীক্ষার যদি আপনি ভালো করতে চান এগুলো মুখস্থ রাখাই লাগবে, এর বাইরে আপনার কোনো প্রকার উপায় নাই। এরপরে চলে আসে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। চলচ্চিত্রের ভিতরে আপনার স্বল্প দৈর্ঘ্য খুব একটা আসে না, পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র খুব আসে। হাঙর নদী, গ্রেনেড, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, ঠিক আছে, একাত্তরের যিশু। এখানে যে কটা নাম আছে এই কটা আপনাকে পড়তেই হবে, এগুলোর কোনো প্রকার ছাড় নাই। হ্যাঁ, এই 15টা পড়তেই হবে। ঠিক আছে। যে প্রয়োজনে সিনেমাগুলো বসে বসে দেখবেন, রাতে যখন ইউটিউবে বসে গান টান দেখেন তখন সিনেমাগুলো দেখবেন, কাজে দিবে। আচ্ছা, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান যেগুলো, তার ভিতরে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সব কটা জানালা খুলে দাও না। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট গান। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আফেল মাহমুদের। আর হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে, আর জয় বাংলা বাংলার জয়, গাজী মাজারুল্লাহ নওয়াজের। এই গানগুলো মানে মাস্ট মুখস্থ করবেন, মানে করতেই হবে এগুলো। হুম। এরপরে আসে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভের মধ্যে আপনি স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ যেটা, এটা কোথায়? ঢাকা সাভারে, স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এটা হচ্ছে 7টা হচ্ছে স্তম্ভ আছে, 7টা স্তম্ভের নামগুলো পড়বেন। হুম। যে এটা হচ্ছে প্রথমে ভাষা আন্দোলন, 52 সালের ভাষা আন্দোলন, তারপরে 54 যুক্তফ্রন্ট আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ। ঠিক আছে। তারপরে আইয়ুব বিরোধী আন্দোলন। এরকম মোট 7টা প্ল্যান্ট করা আছে। মুজিবনগর স্মৃতিসৌধ তানভীর কবিরের, হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হারুন কুদ্দুস হিলির। আর হচ্ছে শিখা অনির্বাণ আর চিরন্তন, এটা পরীক্ষায় খুবই আসে। শিখা চিরন্তনটা হচ্ছে সরোয়ার্দী উদ্যানে, যেখানে 7ই মার্চের ভাষণ দিয়েছিল সেটা। আর অনির্বাণটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে, যেখানে শিখা প্রজ্বলন করে রাখা হয়। আচ্ছা, অপরাজেয় বাংলা, মুক্তিযুদ্ধের এটা প্রথম মানে আপনার হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাস্কর্য সৈয়দ আব্দুল্লাহ খালেদের। আর হচ্ছে জাগ্রত চৌরঙ্গী, এটা খুব ইম্পর্টেন্ট। জাগ্রত চৌরঙ্গী এটা মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য, আব্দুর রাজ্জাকের, গাজীপুরের জয়দেবপুরে। আর 1971 সালে গণহত্যা, নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, এটা খুলনাতে নতুন হয়েছে, আগে ছিল না। এই গণহত্যা যেগুলো হয় সেই তথ্যগুলো সংগ্রহ করে একটা জাদুঘর উদ্বোধন করা হয়েছে। আর হচ্ছে আপনার শহীদ সাগর হচ্ছে নাটোরের লালপুরে, আমাদের বাড়ির পাশে, ওখানে ওখানে আমাদের কলেজের সাথে। এখানে অনেক একটা ম্যাসাকার হয়েছিল 71 সালে, তার স্মরণে একটা মানে স্মৃতিসৌধ আছে। এগুলো একটু পড়বেন। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভিতরে মুক্তিযুদ্ধ জাদুঘরটা সেগুনবাগিচা থেকে পরে এখন আগারগাঁওতে নিয়ে যাওয়া হয়েছে, ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর আছে। এটা একটু পড়লে মোটামুটি হবে। হ্যাঁ, তো আমি যেগুলো এখান থেকে টাচ করতে বললাম সেগুলো একটু পড়লেই আমার মনে হয় যে মানে কমন পাবেন আর কি। হ্যাঁ, হ্যাঁ বলেন, শুনছি। স্যার, মিটিং কয়টা, ক্লাস কয়টা পর্যন্ত চলবে স্যার? এই তো শেষ, আর নাই, আজকের মতো শেষ। হ্যাঁ, ও, আগামী দিন আমরা এই শীটে যেগুলো বঙ্গবন্ধুর মানে স্বদেশ প্রত্যাবর্তন থেকে মানে 71 সাল তো দেশ স্বাধীন হয়ে গেল, তারপরে 72 সাল থেকে শুরু করে একবারে শেখ হাসিনা পর্যন্ত সব পড়ে শেষ করে দেবো। হ্যাঁ, রুল আমিন। হ্যাঁ স্যার, ওই যে 2টা অঙ্ক মনে হয় করে দিতে হ্যাঁ, চেয়েছিলেন বলেন দেখি কি সমস্যা। স্যার, এই যে 20 নাম্বার শিটে একটু প্রবেশ করেন। দাঁড়ান।